জামাত আসলে এক্সপার্টদের হাব নিয়ে বসে আছে, যেটা তারা যখন দরকার তখন তো মার্কেটে লঞ্চ করে আর কি। এবং বিএনপি যদি ডাকে, আমার তো মনে হয় যে আমি আরো জামাতের সাথে যা করছে বিধে আরো বেশি করবো। কেন? কারণ তারা অনেক বেশি ভুলভাল কথা বলছেন ইদানিং। আমাদের দেশে এখন গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজ নেই। গণশিক্ষা আছে আমাদের দেশে। জামাত ইসলামের আমন্ত্রণে বা জামাতের প্রোগ্রামে কিভাবে গেলেন? টেলিভিশন ছবি দেখছি, বিমান পড়ে গেছে, পাইলট হওয়ার স্বপ্ন শেষ। আচ্ছা, বিশেষ কারণে প্রায় 18-19 হাজার, আমি 63,000 টাকা পাবো। আমি দেখছি যে বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা আমাদের কনফিডেন্স নাই। বিদেশে যাইতে টাকা লাগে, এটা যারা বলে তারা তাদের দ্বারা মিসগাইডেড, যারা কাফল ব্লগ বানায় ফেসবুকে। বিদেশ যেতে হলে সিদ্ধান্তটা লাগে, আর কিচ্ছু লাগে না। 10 জন কাউন্সিলের সাথে কথা বলেন, লিটারালি আপনি একজন পাবেন না সে নিজে বিদেশে পড়াশোনা করছে, সে আপনি বিদেশ পাঠাই দেয়। আপনি বিদেশ যাওয়ার চিন্তা করলে, যখন চিন্তা করছেন তখন থেকে শুরু করা উচিত। টাকা না যেহেতু বসে আছে, ওদের টাকায় পড়া করেন, ওটা একটা মজা আছে। আল্লাহ ওইসব দেশগুলোকে, ফার্স্ট ওয়ার্ল্ড দেশগুলোকে সব দিয়েছে, ধর্ম দেয় নাই। কলেজ থেকে বলছি @gmail, যে 2 সপ্তাহ যদি কেউ মাথা নাড়া করে পড়ার টেবিলে বসে যায়, তাহলে সে আইএলটিএস 7 পাবে। মাথা রাখতে হবে যে জীবনে কোনোদিন কোনো কাজে ফেক করবো না। আমি আমার সিভি একবার পেয়েছিলাম আরেকজনের কাছ থেকে আর কি। আচ্ছা, মানে আপনার নিজের সিভি। যারা প্র্যাকটিসিং মুসলিম আছে তাদের কি কোনো ভয় পাওয়ার কোনো কারণ আছে? ধর্ম পালন করার জন্য বিদেশ বেটার, লড়তে হবে আরেকবার। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভাটক্সের আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই উচ্চশিক্ষা নিয়ে অনেক কিছু জানতে চাই, বা বাইরে পড়াশোনা করার জন্য কী ধরনের যোগ্যতা থাকা দরকার, কী ধরনের প্রস্তুতি থাকা দরকার, বা কী ধরনের অপরচুনিটি আমাদের জন্য আছে উচ্চশিক্ষায়, অথবা কী ধরনের প্রিপারেশন বা ডকুমেন্টস কীভাবে প্রস্তুত করতে হয়, নানান ধরনের প্রশ্ন আমাদের মধ্যে থাকে। এছাড়া আমরা জানতে চাই যে পলিসি লেভেলে কাজ করার জন্য কী ধরনের স্কিল বা কী ধরনের যোগ্যতা থাকা দরকার, নানান বিষয়ে আমাদের প্রশ্ন থাকে। তো সেরকম বিষয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের একজন পলিসি মেকার, একজন উচ্চশিক্ষার উপদেষ্টা আমরা বলতে পারি, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর আশিকুর রহমান ভাই। আমি ভাই বলবো। ভাই হচ্ছেন ইএনএফপি নেটওয়ার্কের দক্ষিণ এশিয়ার ম্যানেজার। আমরা ইনশাআল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আপনার সম্পর্কে একটু ব্যক্তিগত বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করবো। আপনার দেশের বাড়ি কোথায়, আপনার বেড়ে ওঠা কোথায় ভাই? আমার জন্ম কুমিল্লা শহরে, কুমিল্লা জেলায়, কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নে উত্তর দৌলতপুর হদগাঁও গ্রামে। আচ্ছা, ওইখানেই আপনার জন্ম, বেড়ে ওঠা? ওখানে জন্ম, ওখানে বেড়ে ওঠা, ওখানে প্রাইমারি স্কুলে পরীক্ষা দেওয়া, তার পরবর্তীতে বাগমারা উচ্চ বিদ্যালয়ে ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা। ক্লাস 5 বৃত্তি পাই, 8 বৃত্তি পাই, যেটা হয় বৃত্তি পেলে একটু আপগ্রেড হওয়ার চেষ্টা। তারপরে ক্লাস 9-10 ছিলাম ইব্রাহিম স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লায়, খুব নাম করা স্কুল। হ্যাঁ, সেখান থেকে আমরা A+ পাই 2005 সালে, রেকর্ড করে বাংলাদেশের বেসরকারি স্কুলে সর্বোচ্চ সংখ্যক A+ পাই যে বছর আর কি, 2005 সালে 43টা A+ পাই কুমিল্লা বোর্ডে। আচ্ছা, তারপরে ভিক্টোরিয়া কলেজ ইন্টারমিডিয়েট শেষ করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমার্স ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি সায়েন্সে ছিলেন ইন্টারমিডিয়েটে? হ্যাঁ, সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং থেকে শেষে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গিয়েছেন। হ্যাঁ। আপনার ফ্যামিলিতে কারা আছেন? আমার বাবা আছেন, মা আছেন, এক বোন এক ভাই আছেন। আচ্ছা, আর কেউ নাই? এই যে বড় ভাই ছিলেন, তিনি মারা গেছেন, আর অবশ্য আমি বিবাহিত, সেটাই সেদিক জানতে থেকে চাচ্ছি আর কি। ওয়াইফ আছেন, আর আমি দুটা দুষ্ট ছেলের বাবা। আচ্ছা, একজন হচ্ছে 6 বছর হবে, 5.5 বছর চলছে, আর জনের 3 বছর হবে এই খুব শীঘ্রই। আপনার এই চট্টগ্রাম ইউনিভার্সিটি যাওয়ার পিছনে কোনো বিশেষ কারণ আছে কিনা? বিশেষ কারণ না, ভাগ্য অনেককে অনেক জায়গায় নিয়ে যায়। আচ্ছা, আমি আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লিটারালি 3rd হয়ে যায়। আচ্ছা, সো যেটা হয়, বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সাবজেক্ট পাওয়া যায় ভালো রেজাল্ট হলে, যেহেতু ওখানে একটা ভালো প্লেস হয়ে পেয়ে গেলাম, অনেকেই মিষ্টি খাওয়ানো শুরু করলো, কথা বলার চিন্তা করলো, চেষ্টা করলো, ওই যে একটা ভাব আসলো আর কি, যে কেউ না জিজ্ঞেস করলো, কেউ জিজ্ঞেস করলে অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ছি বা ভালো চান্স পেয়ে ভালো জায়গায় আসছি, আসলে ওই বয়সটাই ওই ফিলিংসটা রাখার চেষ্টা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাওয়া। আচ্ছা, তো আপনার সাবজেক্ট চয়েসটা কি? আপনি
মানে নিজেই করেছিলেন নাকি কারো পরামর্শে বা কোনো কিছু? পরামর্শ তো ছিল, আমাদের সময় একটা ট্রেন্ড ছিল, আমরা যখন এসএসসি পরীক্ষা দেই হুম, সবাই সাংবাদিকদের বলতো যে আমরা 17 ঘন্টা পড়ছি, 18 ঘন্টা পড়ছি। আচ্ছা আমরা ওটা দেখে দেখে বড় হয়েছি। আচ্ছা আর আমাদের সময় একটা ক্রেজ ছিল কম্পিউটার সায়েন্স। আচ্ছা। যখন কম্পিউটার সায়েন্সের পর্যায়ে আসলো চট্টগ্রাম তখনও তো বিশ্ববিদ্যালয়ে এটা কত সাল? 2005-এর মানে 5 এসএসসি আর কি। আচ্ছা। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই 2008-এ 8-9 সেশনে। হুম, তো তখন কম্পিউটার সায়েন্সের ক্রেজ একটু করা শুরু হলো, আর বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্পেশাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের সেশন ছিল। আচ্ছা ওখানে 1 নাম্বার বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো বোঝা যায়, শিক্ষার্থীরা যখন চয়েস দেয়। সেই জায়গা থেকে ওখানে 1 নাম্বার ছিল অ্যাপ্লাইড ফিজিক্স, মানে যারা প্রথম দিকে ছিলাম আমরা সবাই অ্যাপ্লাইড ফিজিক্স চয়েস করছিলাম। ওখানে কিছু বড় ভাইরা ছিলেন, সবারই কথা ছিল যে কম্পিউটার সায়েন্স আসলে লম্বা সময় লাগবে। হ্যাঁ, কথা সত্য। ওই সময় খুব সেশন ছিল এই ডিপার্টমেন্টে। শিক্ষকরা উচ্চশিক্ষায় পড়া করতে বাইরে চলে যাওয়ার কারণে বাইরে থেকে শিক্ষক এনে পড়াতে হতো আর কি। তো এটা একটা কারণ ছিল যে কম্পিউটার সায়েন্সে যেহেতু সবাই না করছে, আর বিশ্ববিদ্যালয়ের সবাই, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, ওই সময় 3টা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ফিজিক্স ছিল, হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং রাজশাহীতে। আচ্ছা। এবং এটা ছিল ব্র্যান্ডিং মতো আর কি, যে বিশ্ববিদ্যালয় ফার্স্ট এখন হলেই তো ওখানে মোটামুটি পড়া। মানে প্রাইভেট ইউনিভার্সিটি মানেই কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স সব জায়গায় আছে আচ্ছা। বাংলাদেশে। এটা একটা আমরা ধরে নিই যার কম্পিউটার আছে সে কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী, এটা একটা ভাবসাব আছে। আচ্ছা এবং কিছু বিশ্ববিদ্যালয়ে এক একটা সেশনে 1000-এর অধিক শিক্ষার্থী ভর্তি করায় প্রাইভেট রাইট ইউনিভার্সিটিতে। রাইট। কিছু না করতে হলে অ্যাটলিস্ট কম্পিউটার জানি, এটা দিয়ে কিছু করা ওই যায়। সময়টা তো আসলে এটা একটা খুবই মানে ক্রেজ ছিল, কিন্তু আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে যে ওই 3টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই ফিস থাকার কারণে আর অন্য কোথাও না থাকার কারণে যেটা হয় যে মার্কেটে সব অ্যাভেলেবল, অ্যাপ্লাই ফিস অ্যাভেলেবল ছিল না। তো এটা মোটামুটি একটা ভালো প্লেস দেয় আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো অ্যাপ্লাই ফিসে ভর্তি হওয়া এবং লেটসে যেহেতু প্রথম দিকে চান্স পাওয়া সবাই অ্যাপ্লাই ফিস পড়ে, এরকম একটা বিষয় ছিল আর কি। তারপরে আপনার পড়াশোনা কেমন করলেন? মানে খুব ভালো পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি? দুষ্ট ছিলাম অনেক, খেলাধুলা করতাম, হলে প্রতিদিন ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলায় খুব ভালো করতাম রাতের বেলায়। এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়টাকে এনজয় করার চেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমনি সুন্দর না, পাহাড়ি সৌন্দর্য, এটা অন্যরকম। এটা আসলে ওখানে কেউ না থাকলে বোঝানো যাবে না। ফজরের নামাজের সময়, হ্যাঁ, আমি পুরো সময়টাই হলে ছিলাম। কোন হল? শহীদ আব্দুর রব হলে। আচ্ছা, তাহলে ওইখানে তো অনেক স্মৃতি। অনেক স্মৃতি, মানে প্রতিটা রুমে আমি 3টা রুম চেঞ্জ করি। 133 নাম্বার রুম দিয়ে মোটামুটি 2 বছর, তারপরে 215 নম্বর রুম, ওখানেও প্রায় 1-1.5 বছর, তারপরে ছিলাম 201-এ। তোর সব মনে আছে এখনো রুম নাম্বার? এটা মনে বলতে মানে মনে হয় যে এখনো প্রতিটা দিন মানে ফিলিংসটা এরকম যে এখন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি এখনো রিসেন্ট হলে গেছিলাম, মানে নিজের রুমে যাওয়ার পর মনে হচ্ছিল এটা আমার কর্নারে এটা করানো, ওইটা করানো, এটা আছে কিনা এক্স্যাক্টলি মনে হয় যে বিশ্ববিদ্যালয় আমার সাথেই আছে বা আমি বিশ্বের সাথে আছি, এরকম আর কি। তো শেষে পড়াশোনা আপনি কেমন করলেন? আসলে কি পড়াশোনা করতে পেরেছেন? কথা আছে না, ছেলেদের আসলে রেজাল্ট জানতে নেই, যেটা জানতে চাচ্ছেন। আমি ব্যাচেলরে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কিছু শিক্ষক ছিলেন যারা মনে করতেন যে বাংলাদেশের কোনো শিক্ষার্থীরা 80% মার্ক পাওয়া মানে তারা অনেক জানে, এটা কারো দ্বারা সম্ভব না। তো এরকম কিছু শিক্ষক ছিলেন যারা 80% মার্ক কখনো কাউকে দিতেন না, এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটছিল। এরকম একটা মানসিকতা অনেকে আছে। থাকে। আর আমরা যারা ফিউর ফিজিক্সের শিক্ষক যারা থাকেন তারা মোটামুটি এই ধারণাটা নিয়েই বড় হয়েছেন। অ্যাপ্লাইড ফিজিক্স একটা নতুন ব্রাঞ্চ, যেটা পরবর্তীতে আমরা শেষ করার আগেই আমরা শেষ করার পরপর ট্রিপলি হয়ে যায়। আমাদের সময় অ্যাপ্লাইড ফিজিক্স কিন্তু অনার্সের সাবজেক্ট ছিল। আচ্ছা। আমরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করি 3rd ইয়ারে উঠে, বিশ্ববিদ্যালয়ে একেবারে ক্লাস পরীক্ষা সব বন্ধ করে দেই। তো আন্দোলন করার কারণে একই সাথে আরো কিছু বিশ্ববিদ্যালয় আমাদের সাথে সমন্বয় হয়। আমরা শেষ পর্যন্ত পড়া করে শেষ করার আগেই আমরা অফিসিয়ালি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে আসি। দেখেন, বাংলাদেশের বাস্তবতায় সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে সাবজেক্ট খোলা আছে ইঞ্জিনিয়ারিং, ডিগ্রি দিচ্ছে অনার্সের, এবং এটা ফিল্ডে যে আপনি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন অনার্সের মানে না করতে পারতেছেন এদিকে না ওইদিকে। হ্যাঁ, এবং বাংলাদেশের টপ র্যাঙ্কড 1 মানে সাবজেক্ট ছিল ওই সময়। আচ্ছা। র্যাঙ্কিং 1 নাম্বার সাবজেক্ট ছিল, এইটার হচ্ছিল এই অবস্থা। তো আমরা 3rd ইয়ারে আন্দোলন শুরু করি, একটা পর্যায়ে প্রশাসন নড়ে চড়ে বসে, কারণ ক্যাম্পাসে সবকিছু আমরা অফ করে দিই, ক্লাস পরীক্ষা যেটা হয় আর কি আন্দোলন করতে গেলে। তো এইসব বিষয়গুলোতে খুব দুষ্ট ছিলাম, আর স্যাররাও আমাদের প্রতি খুব আহামরি খুশি ছিলেন এরকম না, বাট আলটিমেটলি আমাদের ইয়ারে আমাদের রেজাল্টটা মানে যে ফার্স্ট হয়েছে সম্ভবত 3.52 পাওয়া, তার মানে ব্যাচেলর লেভেলে আউট অফ 4। তো আমি সেই সময় সম্ভবত ডিপার্টমেন্টে 4th হয়েছিলাম, 3.38 পেয়ে ব্যাচেলরে। তো মাস্টার্স আলহামদুলিল্লাহ ভালো করছি। এভারেজটা এরকম আসলে এটা বলা যাবে না, কিন্তু পড়া করছি কম। 3rd ইয়ারে আন্দোলন করতাম, আবার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বেতন ভাতা ভিত্তিক আন্দোলন হয়েছিল, সেগুলোতে ছিলাম। ইঞ্জিনিয়ার আন্দোলন আহ্বায়ক ছিলাম, আন্দোলনে ভোকাল থাকলে টিচার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলাম, যেটা হয় বিশ্ববিদ্যালয়ে। সো 3টা আন্দোলন বিশ্ববিদ্যালয়ে, 2টাতে সরাসরি লিড দিচ্ছি, একটাতে অংশগ্রহণ করছিলাম আর কি। একটা ছিল হল উদ্যান আন্দোলন, মানে সাধারণ ছাত্রদের ওই সময় পলিটিক্যাল কিছু সমস্যা ছিল, যেটা হয় সাধারণ ছাত্র আমরা এক হয়ে গেছিলাম, হল উদ্যান আন্দোলন করলাম। আর ইঞ্জিনিয়ার আন্দোলন করতে আমরা সফল হলাম, ইঞ্জিনিয়ার হলাম। এই দুটাতে লিডিংয়ে ছিলাম, একবার সরাসরি লিডার ছিলাম। আর
বেতন ভাতা বৃদ্ধি আন্দোলনে আমরা তখন সেকেন্ড ইয়ারে পড়ি, পুরো বিশ্ববিদ্যালয় এক হয়ে গেছিল যে না, বেতন ভাতা বৃদ্ধি করা যাবে না। এবং এটা খুব 2 আগস্ট ঘটেছিল, মানে খুব ভয়াবহ পর্যায়ে নিয়েছিল আর কি, বিশ্ববিদ্যালয় অনেক দিন বন্ধ ছিল এই ঘটনায়। এগুলোতে ছিলাম ছাত্রদের সাথে, তো এই জন্য হয়তো পড়ালেখা ঠিকভাবে করে উঠতে পারিনি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখন তো সেমিস্টার সিস্টেম চলে আসছে, ছেলে পেলে পড়ালেখায় বিজি থাকে, আমাদের ছিল ইয়ার সিস্টেম। আচ্ছা, তার মানে একদম স্বাভাবিকভাবে যেটা পরীক্ষা হয়, হলে সারা বছর পরীক্ষা হওয়ার পর তো 2 মাস বই কি মানে দেখি না আর কি, বই ছিল কিনা, মানে তাড়াহুড়োর কিছু শিট নাই। খাতা এটা সেটা। পড়াশোনা পরীক্ষার শেষ দিকে সময় হবে। মূলত 2 মাস ধরে পরীক্ষা চলতো, সপ্তাহে একটা করে পরীক্ষা, ওই 2 মাসেই শেষ। পড়ালেখা করতাম আর কি। এটাই ছিল যেটা আসলে হয়। এক সময়। এখন তো সেমিস্টার, মিড টার্ম এভাবে খুব তবে দ্রুত ফাঁকিবাজ চলে যাচ্ছে। খুব ছিলাম এরকম না, মাস্টার্স আবার 3.60 পাই, থার্ড হয়ে যাই। সো তো মানে ছিলাম আর তারপরে কি। কি আপনাদের অনার্স ছিল না, এটাকে নাম অনার্সটা শেষ করার আগেই আমরা ইঞ্জিনিয়ারিং অফিসিয়ালি ইউজিসি অ্যাকসেপ্ট করে, এরপর আর কিছু অ্যাক্রেডিটেশন বিষয় থাকে, সো আমরা ডিগ্রি পেয়েছি ইঞ্জিনিয়ারিং, আর মাস্টার্স আমরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিপার্টমেন্টে কোন করেছি। সেশন জট ছিল এই সময়? আমাদের সেশন জট ছিল, আমরা একটু ডিফারেন্ট, এই জন্য আসলে অ্যাপ্লাই ফিস খুব ওই সময় থেকে ডিফারেন্ট ছিল। এখনও সেশন জট নাই, বরঞ্চ আগে শেষ হয়ে যেত কোর্স। আচ্ছা, আমরা কিছু সেশন জম পেয়েছিলাম যারা থিসিস করে, স্বাভাবিকভাবেই তাদেরটা আপনি জানেন কিনা যে বাংলাদেশে আমাদের কিছু কিছু সিস্টেম আছে যে প্রথম 5-7 জন থিসিস পাবে, বাকিরা থিসিস পাবে না, প্রজেক্ট করবে এসেই। আচ্ছা, তো থিসিস করা মানে হচ্ছে তোমরা আরো 6 মাস বেশি থাকলো, আর একটু বেশি পড়ালেখা করলো। আমরা থিসিস গ্রুপ ছিলাম, যার কারণে সময় লেগেছে অন্যদের থেকে 5-6 মাস বেশি আচ্ছা। ফাইনাল ডিফেন্স হতে আর কি। তো এখন আসি আমরা, আপনি তো ইঞ্জিনিয়ারিং পড়েছেন, ছোটবেলায় কি ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা ছিল বা এরকম কোনো চিন্তা ছিল না? কি হওয়ার প্রথম চিন্তা স্বপ্ন ছিল পাইলট হওয়ার। আচ্ছা, একদিন টেলিভিশন ছবি দেখছি, বিমান পড়ে গেছে, পাইলট হওয়ার স্বপ্ন শেষ। আচ্ছা, তারপর হাতের লেখা সুন্দর ছিল না, এই হিসাবে বাসায় দুষ্টুমি করে সবাই বলতো ডাক্তার হব, আচ্ছা। মনে ডাক্তার হওয়ার স্বপ্ন। মানে এই মিন লাইফ যেটা আমি ছোটবেলায় মাঝে দিয়ে আবার সেনাবাহিনীতে পরীক্ষা, ইয়াং বয়স, রক্ত একটু গরম খেলা, স্বাভাবিক স্পোর্টসম্যান আবার। কিছু একটা। সো সেই জায়গা থেকে আবার সেনাবাহিনীতে আমি আইএসএসবি হয় যেটা, একেবারে পরীক্ষা দিয়ে লাস্ট ডেপুটি প্রেসিডেন্ট ভাইবা পর্যন্ত দিয়েছিলাম, লাকিলি হয় নাই। সো মাঝে আবার সেনাবাহিনী হওয়ার কিছুটা হওয়ার স্বপ্ন ছিল, অফিসার হওয়ার স্বপ্ন ছিল। শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা দেওয়ার পরে মনে হচ্ছে না, আমি এখন ইঞ্জিনিয়ার হতে পারি, আচ্ছা, এই আর কি। সো বাই চান্স না আর কি। বাংলাদেশের মানে অধিকাংশই জীবনটা এরকম, আসলে স্টুডেন্ট লাইফটা এরকমই হয়। তো তারপরে আপনি মানে চাকরি বাকরি, বাংলাদেশে তো নর্মালি উচ্চশিক্ষায় এখন তো যেটা হয় যে ফার্স্ট ইয়ারে উঠেই চিন্তা করে যে আমার বিসিএস দিতে হবে, তারপর হচ্ছে এখনো উদ্যোক্তা হচ্ছে কিছু কিছু, কিন্তু আগে তো মানে ট্র্যাডিশনাল সরকারি চাকরিটাই সবাই চিন্তা করতো। তো আপনি সরকারি চাকরিতে গেলেন না কেন? আমি আসলে একটু ডিফারেন্ট চিন্তার ছিলাম বা আছি। প্রথমত মানে ব্যাচেলর শেষ করা পর্যন্ত 4 বছর চাকরি নিয়ে আসলে কখন চিন্তাই করি নাই। আচ্ছা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় আমরা সাধারণ জ্ঞান পড়ি না, ওই যে বইগুলো ছিল বাংলাদেশ পরিচিতি, এই টাইপের কিছু বই ছিল, একেবারে মুখস্থ ছিল, ভর্তি পরীক্ষা দিতে যা হয় আর কি। তো একটা কনফিডেন্স ছিল যে সাধারণ জ্ঞান খুব জানি, কিন্তু যখন দেখলাম যে চাকরির জায়গায় যারা বিসিএস দেয়, স্পেশালি আমি আমার জীবনে কখনো বিসিএস পরীক্ষা দিই কোনো পরীক্ষাই দিইনি বাংলাদেশ আসলে, ইটালি কোথাও আমি ট্রাই করি নাই। ট্রাই করছিলাম ওই সময় টেলিটকের ইঞ্জিনিয়ারিং পদে, তো জুনিয়র ইঞ্জিনিয়ার এরকম একটা পদে, ওটার ইন্টারভিউ কল আসছিল বা পরীক্ষার ডেট আসছিল, এর আগে আমার স্কলারশিপ হয়ে যায়, সো এটা অ্যাটেন্ড করা হয়নি। এছাড়া আমি বাংলাদেশে কোথাও ট্রাই করি নাই। কেন? কারণ এটা আমার কাছে আসলে মানে আমি যে বিষয়ে পড়া করছি 4 বছর 5 বছর, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। এর বাইরে যে আমাকে আবার নতুন করে পড়ালেখা করতে হবে, এই জায়গাটা আমাকে খুব নাড়া দিয়েছিল, এবং লিটারালি আমি আসলে প্রস্তুত ছিলাম না, মানে মানসিকভাবে নিতে পারছিলেন না যে আবার নিতে পারছি এবং প্রস্তুত ছিলাম না। ধরেন বিষয় পড়া করতে করতে আমরা জানি কি আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির শিক্ষার্থী যারা হয়, মানে আমরা মোটামুটি 9টা থেকে 6টা থাকতেই হয়, মানে আগেরটাও ওই 6টার সময় শেষ করে এসে বা মানে আসরের আগে শেষ করে আসা এগুলো করতে হইতো, করে এসে দৌড়ে এসে ফুটবল খেলা মাঠে যেতাম, ফুটবল খেলতাম, দৌড়ে এসে মাগরিবের নামাজ পড়তে যেতাম, মানে পুরো দৌড়ের মাঝে লাইফ থাকে। আচ্ছা, আপনি পড়ালেখা করেন না করেন, পড়া তো খুব বেশি করতাম এরকম সিস্টেমের মধ্যেই পড়ে যায়, সিস্টেম এরকম ছিল, এবং আমাদের ডিপার্টমেন্ট এইভাবে ছিল বলে আমরা সেশন জ্যাম বিহীন ছিলাম। তো ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের ডিপার্টমেন্টকে, অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কোচিং ইঞ্জিনিয়ারিং, এখন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ওই যেটা দৌড়াদৌড়ি থাকতো, ব্যস্ততা রাখতো, শুধু লেখালেখি করতো, ল্যাব রিপোর্ট, এটা করো সেটা করো, এই জিনিসটা আমাদের কাছে একটা শৃঙ্খলা নিয়ে আসছিল। সেই জায়গায় আসার পরে লিটারালি ওই অন্য বই টই পড়ে আমাদের অনেক ফ্রেন্ডরাই বিসিএস প্রিপারেশান, এটা প্রিপারেশান নিত, বাট এটা নেওয়ার মতো এনার্জি এবং সময় দুটোই ছিল না। তো আপনার বিদেশ যাওয়ার বিদেশে উচ্চশিক্ষা যাওয়ার চিন্তাটা মাথায় কখন আসে? আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, থার্ড ইয়ারে পড়ি, আমি যে ভাই রুমমেট ছিলাম 133 নম্বর রুমে, ডক্টর জাকির হোসেন ভাই, ডক্টর হইসেন আর কি এখন,
উনি খুব মেধাবী ছিলেন, উনি ছিলেন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী। তো প্রচুর আমরা গল্প করতাম। উনি এরকম মেধাবী ছিলেন যে টেলিভিশনে ফুটবল খেলা চলছে, উনি নিজে ধারাভাষ্য দিতেন ইংলিশে। আচ্ছা আচ্ছা, ওই সময় আউটস্ট্যান্ডিং মেধাবী, ডিপার্টমেন্টের ফার্স্ট বা সেকেন্ড ছিলেন আর কি। তো লাকিলি ভাইয়ের সাথে রোমে থাকা। আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন উনি মাস্টার্স শেষ পর্যায়ে। আচ্ছা একদিন গল্পে বলতেছেন যে উনি ইরাজমুসে অ্যাপ্লাই করছে, ইরাজমুস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স। এই নামটা শোনার পর আমি মুখস্থ করে আমার 3-4 দিন লাগছে সঠিকভাবে বলতে। ইরাজমুস মুন্ডুস মান্ডুস হোয়াট এভার। এই জানার পরে ভাই বিদেশ চলে যাবে, তাই এটাতে অ্যাপ্লাই করছে। ওরা মাস্টার শেষ করে চলে আসে। ওনার তারপরে আমি ফলো করতাম। ওই নামটা শোনার পরে যেটা সাথে শুনছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে চাকরি করে লাভ আছে, কয় টাকা দিয়ে বিসিএস ক্যাডার হলে 18-20 হাজার, ওই সময় মতো 17-18 হাজার টাকা স্কেল ছিল আর কি। লাভ নাই, দেখো ইরাজমুসে 1000 ইউরো পে করে সম্ভবত 60,000 টাকা ওই সময়। আমার মাথায় ঢুকে গেল এত টাকা দেয় মাস্টার্স পড়তে গেলে, পড়ার জন্যই দেয়। হ্যাঁ, কেমনে সম্ভব? আমরা গল্প করতাম যে এটাতে যাইতে হবে, টাকা বেশি দেয় যেহেতু চলে যেতে হবে। ওই গল্পটাই হয়তো স্বপ্ন খুলে দেয়। আরেকজন ভাই ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুর্শেদ হাসান মোল্লা ভাই, বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি ডিপার্টমেন্টের সর্বকালের মানে রেকর্ড ভাঙার রেজাল্ট যার আর কি। আচ্ছা আমি মানুষের সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছিলাম। আমরা প্রায় নাস্তা করতে যেই যে গল্প হয় বিশ্ববিদ্যালয় হল থাকলে যেটা হয় সকালে রাতে, প্রচুর গল্প করতাম। এই ভাই ওখানে গেছে, ওই ভাই কানাডা গেছে, এই গল্প আমরা করতাম। আচ্ছা আচ্ছা, এই গল্পটা একটা স্বপ্ন জাগায় দেয় যে শুধুমাত্র বিষয় এরকম না যে পড়ালেখা প্লাস একটা ডিসেন্ট ইনকাম যদি করতে হয় তাহলে স্কলারশিপ নিয়ে বিদেশ যেতে হবে। সো মাথায় আইডিয়া আসে স্কলারশিপ অথবা বিদেশ চলে যেতে হবে। আচ্ছা এইটা লালন করা শুরু করি। সবাই সময় আমাদের সময় জার্মানিতে প্রচুর শিক্ষার্থী যেত। আচ্ছা জার্মানি যাওয়ার জন্য কি করতে হবে না করতে হবে মোটামুটি থার্ড ইয়ার শেষ পর্যায়ে থেকে শুরু আলোচনা করা, কথা বলা। ফোর্থ ইয়ার শেষ করার আগেও মানে সাহস করতে পারিনি বা কখনো চিন্তাই করিনি যে চাকরি মানে ওই করতে হবে। সময় চিন্তা করতেছিলেন যে যাবেন, মাথায় ছিল, বাট ওই প্রিপারেশন ছিল না। আমাদের যেটা দেশে যেটা হয়, এবং আমি এখনো দেখি আমাদের শিক্ষার্থীরা ফোর্থ ইয়ার শেষ করার পর যখন আর কিছু থাকে না করার, তখন চিন্তা আমি এখন কি করব। আমি আসলে ওই ক্যাটাগরি, শেষ করে ফেললাম, মাস্টার্সে ভর্তি হবো, এখন কি করব। আর এর মাঝে আমার যিনি এখন ওয়াইফ, তার সাথে বিয়ে নিয়ে কথাবার্তা শুরু হচ্ছিল আর কি। আচ্ছা, তো একটা পর্যায়ে এসে অবস্থা হচ্ছে এরকম যে কিছু একটা তো করতে হবে, না তো বিয়ে করবো কিভাবে, হোয়াট এভার। সেই জায়গা থেকেই প্রথম জীবনে অ্যাপ্লিকেশন করি। ইরাজমুস মুন্ডুসের একটা প্রোগ্রাম ছিল, মাস্টার্স প্রোগ্রাম, ইন্টারওয়েব নামে, এটা এশিয়া টু ইউরোপ টু এশিয়া নামে একটা প্রোগ্রাম ছিল আর কি। এইটা অ্যাপ্লিকেশন করতে যাওয়ার সময় মুর্শিদ মোল্লা ভাই অনেক হেল্প করেন। মানে লিটার আমি সব কিছু জানতাম না, এটা কীভাবে লেখে, তোমার সাথে গল্প করতাম, উনি 2 লাইন লিখে দিত, বসে বসে নিজের গ্রামার ঠিক করতাম। ওই প্রোগ্রামটাতে চান্স পেয়েছি আমি সেকেন্ড ওয়েটিং লিস্টে। ব্যাচেলর শেষ করে মাস্টার শুরু করছি, এখন মাস্টার শেষ করি নাই। সেকেন্ড ওয়েটিং লিস্টে চান্স পাওয়ার পরে যেটা হয়, খুব আগ্রহ, কারণ প্রোগ্রামটা যে শুধু যদি ঢুকে যেতে পারি, 1000 ইউরো, 60-63 হাজার টাকা ছিল মনে হয়, 1 টাকা ওই সময় 63 টাকা, তার মানে 1000 ইউরো 63,000 টাকা। ক্যান ইমাজিন যে বিসিএস ক্যাডাররা পায় 18-19 হাজার, আমি 63,000 টাকা পাবো। এটা কি মান্থলি স্কলারশিপ। এটা 2013 সাল 14 সালের 13-14 কথা বলতেছি, 10-11 বছর আগে। হ্যাঁ। তো এখন তো 145, এখন যারা পায় তারা 2 লাখ টাকার উপর পায়। আচ্ছা, ওষুধ 63,000 টাকা, ওকে, মানে অনেক হিসাবে টাকা। ঠিক আছে আর কি। আমরা যারা গ্রাম থেকে উঠে গেছি, নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবার, প্রতি মাসে দিবে, পড়া করবো আমি পড়া করতে আমাকে টাকা দিবে, এটা একটু আনকমন না আমাদের জন্য। তো এই যে লালন করা, ওই পরীক্ষা সেকেন্ড হয়ে যাই, খুব অপেক্ষা আছে, অনেকে মেল করি, স্যারদেরকে মেল করি যারা স্কলারশিপ প্রোভাইডার। সর্বশেষ একজনকে টানে, মানে একজন স্কলারশিপ ছেড়ে দেওয়ার কারণে ফার্স্ট ওয়েটিং যে ছিল সে পাইছিল, আচ্ছা, আমি সেকেন্ড ছিলাম, পেলাম না। খুব হতাশ বলতে মনে হচ্ছে এই লটারি মিস করে ফেললাম, শুধু নাম্বার লাস্ট নাম্বারটা মিললো না, এই টাইপের একটা অবস্থা। ওইটা ছিল ব্যাচেলর শেষ করার পরে। তারপরে তো স্বাভাবিকভাবে জেনে গেলাম কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি নিয়ম, মোটামুটি খোঁজা শুরু। অ্যাপ্লাই করার প্রিপারেশনে এসেই 1 বছর চলে গেল। 2014-তে কি স্কলারশিপ ছিল? ইরাজমাস মুন্ডুস। আচ্ছা, 2014 আমি জানি না ইরাজমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স। আচ্ছা ইরাজমাসের একমাত্র প্রোগ্রাম যেখানে মুন্ডুস হচ্ছে স্প্যানিশ শব্দ, যেখানে গ্লোবাল শব্দটা আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো সেই জায়গাতে ইরাজমাস হচ্ছে ডেসিডিউরাস ইরাজমাস, একজন ভদ্রলোক, নেদারল্যান্ডসের নাগরিক ছিলেন, যিনি আমরা আমাদের দেশে বলি না যে শিক্ষা বিতরণ করেন, এটাই ফের। সো উনি বিভিন্ন জায়গায় যে মানুষকে পড়া করতে উৎসাহিত করতেন, আচ্ছা, ঘুরে ঘুরে আর কি। তো এর নামেই ইরফান কমিশন হওয়ার পরে খুব বিখ্যাত মানুষ ছিলেন, তার নামে এই প্রোগ্রামের নামকরণ করে। তো যেটা বলছিলাম যে ইরাজমাস নিয়ে প্রথম বছর হলো না, সেকেন্ড বার, এর মধ্যে মাস্টার্স পরীক্ষা শেষ পর্যায়ে। আমার মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার শেষ পরীক্ষার ইমিডিয়েট পরে, মানে পরের দিন, বৃহস্পতিবার পরীক্ষা শেষ, শুক্রবার আমার বিয়ের ডেট ছিল। আচ্ছা, সো স্বাভাবিকভাবে যেটা হয়, পরীক্ষা শেষ করে রাতে মাঝরাতে কুমিল্লা যে পৌঁছাই, পরের দিন বিয়ে করে এসে আবার 2 দিন পরে
ওই যে সেশনাল ভাইবা ছিল। আচ্ছা, এত আর্জেন্ট বিয়ে শাদী? বিয়েটা হচ্ছে যাদের ওই যে বললাম না ফোর্থ ইয়ার থেকে বিয়ে করার কথা চলতেছে, কথাবার্তা চলতেছে, যাকে বিয়ে করবো তাকে ফ্যামিলি আমাকে আগে থেকে চেনে, তো হয়ে যাওয়াই বেটার, এরকম একটা বিষয় ছিল এখানে। আচ্ছা, তো আমরাও না করিনি, মানে হ্যাঁ ছিল আর কি এই জায়গায় দুই পক্ষ থেকেই। তো বিয়ের ডেটটা আসলে ওই ডেটেই ছিল, কিন্তু এর আগে ওই সময় 14 সালে প্রচুর রাজনৈতিক গন্ডগোল চলতেছিল, এই হরতাল, পেট্রোল বোমা, এটা সেটা। তো দুইটা পরীক্ষা হরতালের কারণে 2 সপ্তাহ পিছিয়ে যায়, তো বিয়ে পিছিয়ে যায়। মানে আমাদের পরীক্ষা তো সপ্তাহে একটা করে, বিয়ে তো আর পিছানো যায় না, বিয়ে 4 সপ্তাহে বিয়ের ডেট ফিক্স করা, 2 সপ্তাহ পরে তো 2 সপ্তাহ ফ্রি থাকবো, আর কিছু করার নেই। আগের দিন পরীক্ষা দিয়ে 4:30 পরীক্ষা শেষ, চট্টগ্রাম থেকে রওনা হলাম। প্রত্যেক বৃহস্পতিবার যেটা হতো প্রচুর জ্যাম পড়তো, ওই সময় রাস্তায় কাজ চলতেছিল। বৃহস্পতিবার নরমালি মানুষজন, হ্যাঁ, আর বৃহস্পতিবার হরতাল দিত না, নর্মালি বৃহস্পতিবার হরতাল হতো না, সরি বৃহস্পতিবার হরতাল হতো, শুক্রবার হরতাল হতো, যেহেতু তো বিকেলে হরতাল ছেড়ে দিত, সব গাড়ি ছাড়তো একসাথে। তো রাতে ভোর মানে আস্তে আস্তে মাঝরাত কুমিল্লা আসি, পরের দিন বিয়ে করলাম। তারপরে আবার সেশনাল ভাইবা দিলাম। ভালো কথা, ভাইবার সময় ভাইবার কোশ্চেন ছিল বিয়ে তো করে ফেলছে, এখন কি করবা, মাথায় আবার হেড দানিল অবস্থা আর কি। তো এরপর থেকে স্বাভাবিকভাবে যেহেতু বই হয়ে গেছে, এখন তার বাড়ি থেকে টাকা নিয়ে আসা চলা যায় না। আবার আমি নিয়েছি, এরপর 6 মাসও বাড়ি থেকে টাকা নিয়েছি, মানে বেকার জীবনটা। মানসিকভাবে একটা বিষয় মানসিকভাবে কাজ করছো যে, মানে আমার ওয়াইফ সে আমার থেকে অনেক ধনী ছিল ওই সময়, তিনি পড়ালেখা করতেন তখন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের LLB-তে ব্যাচেলর করছেন, পরে MBA করছেন ওখান থেকে। তো স্বাভাবিকভাবে প্রাইভেট ইউনিভার্সিটি পড়লে যেটা হয় প্রচুর টাকা পয়সা থাকে। আমি মোটামুটি ধার তো অনেক নিয়েছি, ঋণ অনেক নিয়েছি, ঋণের কোনদিন শোধ হবে না এই শর্তে নিয়েছি আর কি। তো ওই জায়গা থেকে একটু করা যায় না আসলে, শোধ করতে চাই না আর কি, এটাই বলা যায় সুন্দর। তো ওই জায়গা থেকে আসলে মাথায় আসা শুরু না, কিছুটা করতে হবে। তো আমি আবার ভালো ভোকাল ছিলাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় খুব, মানে ভর্তি কোচিং খুব জনপ্রিয় ছিলাম, চট্টগ্রামের অনেক কোচিং আমার ক্লাসের অভিজ্ঞতা, এবং একটা পর্যায়ে অধিকাংশ কোচিং এর উদ্বোধনী ক্লাসটা নিত আমাকে দিয়ে, মানে একসাথে যত স্টুডেন্ট আছে সব ঢোকাই দাও, ফ্রি সেশন হবে, সেই ফ্রি সেশন নিতাম, টানা 1.5 ঘন্টা কথা বলতাম, ভালো টাকা পেতাম। মানে ওই সব মার্কেট ছিল 200, 250, 300, 400, 500, আমি পেয়ে যেতাম একদিনে 1500, 2000 উপরে। আবার কিছু বইও আমি লিখেছি কোচিং সেন্টারগুলোর জন্য, তো এগুলো তো ভালো টাকা পয়সা পেতাম। তো যখন মাস্টার শেষ পর্যায়ে চলে গেল, ক্যাম্পাস কিছু কারণে রাজনৈতিক গন্ডগোল কারণে বন্ধ হয়ে গেল, স্বাভাবিকভাবে শহরে বাসা নিতে হলো, হাজব্যান্ড ওয়াইফ একসাথে বাসা নিলাম, ছিলাম কিছু খুব বেশি দিন থাকার সুযোগ পাইনি। এর মাঝে টিউশন করতাম, এবং খুব ভালো ভালো টিউশন করতাম। এই গল্প আসলে অনেকেই জানেন, আমি টিউশন করছি এরকম যে সপ্তাহে আমি 11 দিন গেছি, 9,000 টাকা, 9,500 টাকা স্যালারি পেয়েছি। আমার স্টুডেন্ট 3 জন এখন ডাক্তার মাসে। হ্যাঁ, মানে 11-12 দিন নিতে হতো সপ্তাহে, যে 3 দিন 4 দিন, আর খুব ব্যস্ত থাকতাম। তো ওই যেটা হয় যে আপনি যখন কোচিং ক্লাস নেন, বই লেখেন, এত সময় মানে আমার স্টুডেন্টগুলো এরকম ছিল। আমি আসলে থ্যাঙ্কস টু গড, আল্লাহ, যে এই টাইপের স্টুডেন্ট দেওয়া হয়েছে যারা আমার কাছে মনে হচ্ছে লিটল তার মাথায় বেড়াবে। ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী, আমার কাছে হচ্ছে শুধু বসে থাকা, সে তার গল্প করবে, এই করবে সেই করবে, তারপরে এটা দুইটা বুঝবে না, এটা জিজ্ঞেস করবে, এই টাইপের। তার ডাক্তার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খোঁজ খবর ভালো স্টুডেন্টই ছিল। হ্যাঁ, খুব মেধাবী ছিল, খুবই মেধাবী ছিল। তো এই হিসাবে জাস্ট আমি গল্প করতাম, আর স্বাভাবিক স্টুডেন্ট বাসায় গেলে যেটা হয় নাস্তা আসতো, এক একদিন এক এক আনকমন নাস্তা আসতো, আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি। সবকিছু মিলিয়ে ওই সবটা খুব ভালো করেছে। এর মাঝেই তখন আমার একটা ছিল যে আসলে যেহেতু দেশে আসলে আমি অনেকভাবে হিসাব করার চেষ্টা করছি, বিসিএস পরীক্ষা দেবো, আমাদের সময় বিসিএস একটা ক্র্যাশ ছিল, এখন আপনারা দেখছেন রিসেন্ট পাওয়ারফুল মানুষরা আসলে বিসিএস কেনা অনেকে দিচ্ছে। আমি আসলে কোনোভাবে নিজেকে মানাতে পারলাম না যে এত দীর্ঘ সময় পড়ালেখা করার পরে যদি আবার বিসিএস দিয়ে কোথায় না কোথায় চাকরি হয় কে জানে, যদি মানে রিলেভেন্ট ফিল্ডে না হয়, বা সবকিছু মিলে আসলে সিদ্ধান্ত নিলাম যে না, হবে না আমাকে দিয়ে। একটা অ্যাপ্লিকেশন করছিলাম টেলিটকের ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে সম্ভবত। এর মাঝে ইরাজমুস নিয়ে লেগে গেলাম, কারণ এই সিস্টেম আমি শিখে ফেলছি আগের বছর, অল্পের জন্য মিস করলাম। সো এইটা খোঁজা শুরু করলাম, খুঁজতে যে ওই সময় তার্কিশ যে বোসলারি স্কলারশিপ, কোরিয়ান গভর্নমেন্টের প্রফেসরের ফান্ডিং আছে, আবার স্কলারশিপ আছে। এরপরে অ্যাপ্লাই করছিলাম আমি ইতালির পাদোবা ইউনিভার্সিটিতে, সরাসরি ইউনিভার্সিটিতে, জার্মানির 3-4টি ইউনিভার্সিটি আমি অ্যাপ্লাই করি, টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিক। এরপরে তুরস্ক আমি মিলিস টেকনিক্যাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, ইস্তাম্বুল ইস্তাম্বুল ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি, ভুলে গেছি আর অনেকগুলো ইউনিভার্সিটি আমি অ্যাপ্লাই করি ইন্ডিভিজুয়াল, এবং টার্কিশটা ছিল সরাসরি সেন্ট্রালাইজ স্কলারশিপ স্টাইল, আর ইরাজমুস আমি অ্যাপ্লাই করি। তো আলহামদুলিল্লাহ 3টা পিএইচডি প্রোগ্রামের অফার হয়, 2টা ইরাজমুস হয়। হ্যাঁ, টার্কিশ হলো, তুরস্কে আমার মাস্টার্স এবং পিএইচডি দুটোই হয়েছে একসাথে। আমাদের সব সুযোগ ছিল এরকম, আপনি দুটো অ্যাপ্লাই করতে পারবেন, বাট নিয়ম ছিল আসলে যে আপনি একজনে হয় মাস্টার্স নাহলে পিএইচডি অ্যাপ্লাই করবেন।
আমরা দুষ্ট ছিলাম, দুইটাই করছেন। খুঁজে বাইর করলাম যে কেমন অ্যাপ্লাই করা যায়। দেখলাম যে ওরা দুইটা ইমেল অ্যাকাউন্টে দুইটা আইডি খুলে দুইটা অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, আমি যখন ইন্টারভিউ দিতে আসি, যখন তাদেরকে বলি যে আমি তো দুইটা ইন্টারভিউ আছে, একটা মাস্টার্স একটা পিএইচডি, তারা একটু শকড হয়ে যায় এখানে ঢাকাতে এম্বাসিতে। কেন এই তো দুইটা অ্যাপ্লাই করার কথা না? আমি তাদেরকে বললাম এই কাহিনী, তারা আমার নাম্বারটা আমার সব রেখে দিল। আমি এখনই স্টিল টার্কিশ বুসলারি অথরিটির ইমেল পাই তাদের জন্য কোনো সাজেশন আছে কিনা। তো এই ঘটনার পরেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেয় যে শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে অ্যাপ্লাই করা যাবে, এর আগে ইমেল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করা যেত। টেকনিক্যাল ত্রুটি, ফর্মে ইমেল দিলে একটা ইমেল আপনি দুটো অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা আচ্ছা তখন তারা সিস্টেম করে দিল যে অ্যাকাউন্ট খোলার পরে পাসপোর্ট নাম্বার দেওয়া শুরু করবেন। আচ্ছা, এটা আমিও মানে এখানে পাসপোর্ট বলছিলাম দুইটা হইতে পারে না। হতে পারে না। এখন দুইটা অ্যাপ্লাই করে পরে বলছে কোনটা ইন্টারভিউ নেবো। আমি গেছি মাস্টার্স ইন্টারভিউ দিতে, না তাহলে আমরা পিএইচডি ইন্টারভিউ নেই। স্যার এটাই ভালো হয়, আমি যেহেতু দুটোই চান্স পাইছি। তারপরে এটা পিএইচডি হলো, তারপরে একই সাথে পাদোয়া ইউনিভার্সিটিতে পিএইচডি হলো, এরপরে জার্মানিতে একটা প্রোগ্রামে একটা মাস্টার্স প্রোগ্রামে হলো, ইতালির আরেকটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ তোরিনোতে আমার মাস্টার্স হলো অনেক জায়গায়। দুইটা যেমন জার্মানি এবং ইতালির এগুলো ফান্ডিং ছিল না, মানে এটা ওই সময়ের মধ্যেই ওই সময় প্রতিদিন যেটা করতাম রাত 9টা-10টা পর্যন্ত বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই টিউশন এটা সেটা করে এসে খাওয়া দাওয়া করে এই 10টা-11টার পর শুরু করতাম রাত 2টা-3টা পর্যন্ত। একদিন একটা অ্যাপ্লিকেশন করতাম, মানে টার্গেট ছিল এরকম যে টানা 2 মাসে 60টা অ্যাপ্লিকেশন করবো। ওকে, কারণ যারা সিনিয়র ভাইরা ছিলেন, ওই যে জাকির ভাই গল্প বললাম, অনেকটা থিওরি ছিল এরকম যে তুমি যদি 60টা অ্যাপ্লাই করো বেস্ট মাস্টার্সে, তাহলে 5টা কল পাবা, 5টা ইন্টারভিউ পাবা, 3টা বা 2টা হয়ে যাবে। আমি কথা সবাইকে বলি এখনো, যদি এতগুলো অ্যাপ্লাই করি না, আমি অ্যাপ্লাই করছিলাম সব মিলে 14-15 ওই সময়। তাই মাঝে এগুলো হয়ে গেছিল। হয়ে যাওয়ার পর একটা চ্যালেঞ্জ, পিএইচডি, আবার কোরিয়াতে পিএইচডি হয়েছিল, পিএইচডিতে যাবো কিনা। এখন তো আরেক সমস্যা তৈরি হলো যে কই যাবেন, মাস্টার্সে যাবো না পিএইচডি যাবো। ইরাজমাস গেলে 3 দেশে পড়ালেখা করা যায়, 4 দেশ, মানে আমাদের প্রোগ্রামটা 4টা দেশ কভার করে, বাট আমার 3টা দেশকে পড়ালেখা করার সুযোগ, পর্তুগাল, গ্রিস, ইতালি। নামগুলো তো অনেক লুক্রেটিভ না, আমাদের গ্রামে তো ইতালি, আমাদের গ্রামের ইতালির লোকজন আছে। মাস্টার্সে ওর টাকাও খারাপ দিবে না, প্রতি মাসে 1000 ইউরো করে, আমাদের সময় 63,000 টাকা করে। তার কিন্তু সময় টাকার রেট ভালো ছিল, যারা পিএইচডি করতো তারা মোটামুটি 47-48,000 টাকা পেত লিরা, মানে বাংলা টাকায় 47-48,000 টাকা, যেটা এখন মনে 18-12,000 টাকা এরকম হয়ে গেছে, 20-22,000 টাকা। তো এটা একটা কাছাকাছি টাকার পরিমাণ, কিন্তু বেশি পার্থক্য না, 10-15,000 টাকা ব্যবধান। আর তার কিতে বাংলাদেশিদের ওই সময় জাস্ট সেকেন্ড বেস, এর আগের বেসে কিছু ভাইরা গেছিলেন, বেশি মানুষ যায় না তখন, সেকেন্ড বেস খুব নাম হয়ে গেল সব জায়গায়। আইআইসির নাম বলবো না, কোন এক ভাই পেলো পুরো একেবারে সকল ফেসবুকে যে বাংলাদেশ থেকে তার ক্ষেত্রে পিএইচডি হয়েছে, মাস্টার্স হয়েছে। তার মানে ক্রেজ, আমরা 4-5টা পেয়ে বসে আছি, এটা বলতে পারতেছি এরকম একটা অবস্থা আর কি। আবার কোরিয়ার প্রফেসরও ইন্টারভিউ নিচ্ছে, চলে আসবা কিনা। সবকিছু মিলে ফাইনালি মনে হলো যে আমার ঘোরার খুব ইচ্ছে ছিল আগে থেকে। দেশে আমি অনেক জেলা ঘুরছি, আমি মাস্টার্স শেষ করার আগেই সম্ভবত বাংলাদেশে 38টা জেলা ঘুরছি। আমি কক্সবাজার গেলে হিসাব রাখতাম কতবার গেছিলাম, এখন আর হিসাব রাখি না, সর্বশেষ 40টা বা 42 বার গেছে এরকম আর কি। তো ঘুরতাম, তো এটা আমার চিন্তা করলাম যে সবাইকে বলতে পারবো যে পর্তুগাল পড়ালেখা করছি, গ্রিসে পড়ছি, ইতালিতে পড়ালেখা করছি, সো কাজে লাগাই। ফাইন, সিদ্ধান্ত নিলাম ইরাজমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্সে যাব, এবং এটা লাইফ চেঞ্জিং সিদ্ধান্ত ছিল। আর কোনো চিন্তা ছিল মাথায়, মানে আপনার তো ওই সময় অনেক ক্যালকুলেশন করতে হয়েছে আসলে? ওই একটা চিন্তা ছিল যে যেহেতু বিয়ে করে ফেলছি, সো আগে হোক পরে হোক তার দায়িত্ব তো নেব, এই কমিটমেন্ট দিয়ে বিয়ে করা না, আমরা যেটা হয় আর কি বিয়েতে। আর ওর সাথে কথা হতো, আমার ওয়াইফও সবসময় এটা বলতো যে যেটা ভালো লাগে এটা করো, সো যেইটা ভালো লাগে, এই অথরিটিটা ছিল আর কি, সাপোর্টিভ ছিল আর কি ওই সময়টা। মানে ওকে চালাইতে হবে এই ইন্টেনশন ছিল না। ফাইন, সুযোগ আছে একটু মাস্টার্স করি, বের হয়ে গেলাম মাস্টার্স করার জন্য। আচ্ছা আচ্ছা, আমি বাংলাদেশে একটা মাস্টার্স করছিলাম, এর মাঝে আমার এই মাস্টার্সের রেজাল্ট হয়, রেজাল্ট হওয়ার আগে আসলে আমার ইরাজমাস হয়ে যায়, এবং আমি আইএলস না দিয়ে ইরাজমাস অ্যাপ্লাই করি, আইএলস ছাড়া, এবং আইএলস ছাড়াই আমার ইরাজমাস হয় আর কি, এমওআই দিয়ে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে। আমার বাংলাদেশে মাস্টার্স 3.60 পাই, খুব ভালো রেজাল্ট হয়েছিল, আমাদের ডিপার্টমেন্ট অনুসারে খুব ভালো রেজাল্ট। সো তারপরে আমার সেকেন্ড মাস্টার্স, এবং এটাই সিদ্ধান্ত। আমার বিয়ে করি 2014 সালের 30 মে, 2015 সালে স্কলারশিপ নিয়ে সেপ্টেম্বর চলে আসি আর কি। তো প্রথম কোন দেশে ছিলেন? দেশের বাইরে প্রথম দেশে গিয়েছি ইন্ডিয়াতে ভিসানোর জন্য, আর পড়ালেখা করতে প্রথম গিয়েছি পর্তুগালে। মানে ভিসাটা তখন ইন্ডিয়া থেকে আনতে হতো? পর্তুগালের বাংলাদেশ এম্বাসি নেই, সো এম্বাসি ইন্ডিয়াতে। আমাদের সময় ইন্ডিয়া ভিসা পাওয়া খুব সহজ ছিল, 6 মাস, তাও আমার 2 বার লাগছে, কারণ ইন্ডিয়ান এম্বাসি কিছু ডকুমেন্ট চাইছিল যেটা হয়নি। সো যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার জন্য 6 মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা পাইছিলাম, ট্যুরিস্ট ভিসা। একবারে যেয়ে কাগজপত্র জমা দেওয়ার চলে আসছি, আবার 18-19 দিন পরে যে ভিসা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। তারপরে পর্তুগাল, কিন্তু পর্তুগাল যাওয়ার সময় লাকিলি ওই যে তুরস্কে যাবো, দেখবো ইস্তাম্বুল খুব সুন্দর,
তুরস্কে ইস্তাম্বুল ল্যান্ড করার পরে মানে আমরা ঢাকা থেকে ফ্লাইট 1.5 ঘন্টা ডিলে করছিল। সো এই যে ডিলে করলো, আমি পরবর্তী বিমানে মিস করি। আচ্ছা, মিস করলে যেটা হয়, টার্কিশ এয়ারলাইন্স এরা হোটেল দেয়। হোটেল যাইতে হলে আপনাকে ভিসা নেওয়া লাগে, $60 পে করে ভিসা নিলাম। হোটেল থেকে পেলাম ফ্রি, খাবার ফ্রি। মানে ওটা মানে অ্যাক্সিডেন্টালি আপনি অ্যাক্সিডেন্টালি ভিসা মানে ওখানে আমাকে আটকে গেলাম আর কি। 19 ঘন্টা পর আমার সেকেন্ড ফ্লাইট। এর মধ্যে 3-4 ঘন্টা মধ্যে বাইর হই। আর ওখানে কিছু ভাই ছিলেন তো সেই যারা আগের বছর গেছিলেন তাদের সাথে কথা হয়। তারপরে মোটামুটি 12-14 ঘন্টায় পুরো ইস্তাম্বুলের যা আছে সব দেখে ফেলছি। মানে আল্লাহ চাইছে যে না, ইস্তাম্বুল দেখেছো, ইস্তাম্বুল দেখে যাও। আলহামদুলিল্লাহ খুব মানে আনবিলিভেবল হ্যাপি ছিলাম আর কি ওই সময়। মানে যে একটা কথা আছে না যে কি হয় সাপে বর, মানে নিয়ত থাকলে পাবে নেই আর কি। তারপরে পর্তুগালে ছিলাম 6 মাস, 1 সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার চলে যায় গ্রিসে, ইরাজমাসের যে পড়াশোনা সিস্টেম, এরিস্টটল ইউনিভার্সিটি অফ থেসালোনিকি। খুবই বিখ্যাত এবং খুবই সুন্দর শহর, খুবই বিখ্যাত ইউনিভার্সিটি। আমার মানে জীবনে আমি অনেক কিছু শিখছি ইউনিভার্সিটিতে। যে ইউনিভার্সিটিতে কোনো পড়ালেখা নাই। আচ্ছা, মানে পড়ালেখা নিয়ে কারো কোনো কেয়ার নাই। আপনি করবেন, একটু ভালো করলে আপনি খুব ভালো করবেন, ফেল করলে 3 বার কোনো সমস্যা নেই। ওদের অর্থনৈতিক সময় ডাউন ছিল। তো ওই ইউনিভার্সিটিতে সম্ভবত 1-1.5 বছর ধরে কোনোদিন খাবার অফ হয় নাই। মানে 2 বেলা, দুপুর লাঞ্চ এবং রাতের ডিনার সব স্টুডেন্টের খাবার থাকতো। মানে এখানে কোনো টিকিট না, আপনি ইউনিভার্সিটি ছাত্র, এই কার্ডটা ফান্স করে ভিতরে ঢুকবেন, দ্যাটস ইট। এটা রমজান মাস, পুরো রমজান মাসে আমার মনে হয় যে মোরলেস 20-25 দিন আমরা ওখানে ইফতার করছি। মানে ইফতার বলতে দুপুর খেতাম না, রাতের খাবারটা এসে ইফতার করতাম। আর খাবারের সাইজ ছিল এরকম, মানে মোরগ যেটা হয় আমাদের দেশে ফার্মের মুরগি আছে তার অর্ধেক এক একটা ইয়েতে দিবে, ভালো খাবার চলতেছে। মানে ওদের ক্রাইসিস অবস্থা ছিল এরকম যে €2 দিয়ে একটা বার্গার কেনার সক্ষমতা ছিল না অনেকের। কিন্তু এই জায়গাতে, ইউনিভার্সিটির জায়গাতে, ইউনিভার্সিটি শিক্ষার্থীদের কোনদিন মানে খাবার নিয়ে টেনশন করতে হয় নাই, এখনো চলে। আপনি ইউনিভার্সিটি মানে ফ্রি খেতে পারবেন, এটা একটা বিষয় ছিল। আর ওখানে আমি অনেক কিছু শিখেছি। এই কারণে বললাম যে টিচাররা খুব ডিফারেন্ট টাইপস অফ ফ্রেন্ডলি, খুব প্রেশার দিয়ে পড়তে হবে এই কনসেপ্টটা এদের মাথায় নেই। তো পর্তুগাল তো পড়ালেখা করি, মোটামুটি ভালো অবস্থায় ছিলাম, মানে মোরলেস সেকেন্ড পজিশনে ছিলাম। গ্রিসে যে 10 আউট অফ 10, এদের স্কেল হচ্ছে 10-এ, পর্তুগাল হচ্ছে 20-তে। আমি 20-তে 18.5 পেলাম মনে হয় না, সরি 19 পেলাম, 19 আউট অফ 20। গ্রিসে যে 10 আউট অফ 10 পেয়ে কনফিডেন্স বুস্ট করলো। আচ্ছা, ওদের ওই ডিপার্টমেন্টের ইতিহাসে সম্ভবত কয়েক বছর ইতিহাসে এসে কেউ 10 আউট অফ 10 পায় নাই। আপনার সাবজেক্ট কি ছিল? আমি ইরাজমাস গেছি আর্কিওলজিক্যাল ম্যাটেরিয়াল সায়েন্স, আমি ইঞ্জিনিয়ার। এখানে এই ইরাজমাস সাবজেক্ট হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি। আচ্ছা, একটা সাবজেক্টে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থী পড়তে পারে। আমাদের সঙ্গে আমরা 19 জন ছিলাম এই প্রোগ্রামে, 18টা দেশের 12টা একাডেমিক ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা, ইঞ্জিনিয়ার, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ফিজিসিস্ট, আর্কিওলজিস্ট, আর্কাবোটানিস্ট ম্যাটার করে না। এটা ইরাজমাস সিস্টেমটা এরকম মাল্টি ডিসিপ্লিনারি, মানে ওইটা একটা মিক্সড আর কি। সো আমার কাজ ছিল যে লেটস সে সায়েন্স, মানে ব্রিজিং বিটুইন সায়েন্স এন্ড আর্টস। সায়েন্সের বিষয়টা কিভাবে আর্কিওলজিতে অ্যাপ্লাই করা যায়, এই টাইপের একটা বিষয় ছিল। তো পড়ালেখা করি, ওখানে যখন 10 আউট অফ 10 পেয়ে গেলাম, কনফিডেন্স বেড়ে গেল। সিদ্ধান্ত নিলাম যে তাহলে এরপরের সেমিস্টার হচ্ছে ইতালিতে। আর ইতালি তো প্রচুর বাংলাদেশি আছে রুম শহরে, মোটামুটি মেসে থাকার মতো অবস্থা, বাংলা খাবার। এর আগে পর্যন্ত নিজে রান্না করে খেতাম আর কি। ওজন কম ছিল ওই সময়, ভালো ছিলাম। কিন্তু ইতালি যাওয়ার পরে ওই যে বাংলাদেশি বাবুর্চির দ্বারা হাত রান্না করা খাবার আর কি লাগে। না, ক্যাম্পাসের পাশে, আধা ঘন্টার পথ দূরে। এই 3 দেশের পড়াশোনা আপনার টোটাল কত সময় ছিল? 1.5 বছর, এবং ফাইনাল সেমিস্টার আমি ইতালিতেই করি। সো 2 বছর ইরাজমাস, 2 বছরের প্রোগ্রাম। এই 2 বছর প্রোগ্রাম, তাহলে তারপরে আপনি কি করলেন? তারপর ইতালিতে ইরাজমাস যখন শেষ করতে আসি, আমি ইতালিতেও রেকর্ড ব্রেক করে রেজাল্ট করি, যেটাকে সুম্মা কাম লাউদে বলে। 110 হচ্ছে ইতালির টোটাল। আমরা যে আমাদের সাথে 4 বলি আমরা, মানে টোটাল সিজিপিএ, ওদের হচ্ছে 110। আমি 110 আউট অফ 110 সুম্মা কাম লাউদে পাই। সুম্মা কাম লাউদে হচ্ছে আপনার মেধা আমাদের যে স্কেল তার উপরে, এই টাইপের বলে আর কি। মানে আপনি 100 থেকে বেশি পাওয়ার কথা, আপনি 100 পাইছেন। আলহামদুলিল্লাহ, এটা তো মানে আমার ইয়ারে আমিই পাইছি একমাত্র 110 আউট অফ 110 আমার পুরো ইরাজমাস প্রোগ্রামে। শেষ করার পর স্বাভাবিক ইতালিতে যেহেতু 1 বছর ধরে রয়ে গেলাম, বাংলাদেশি কালচার, বাংলা খাবার, বাংলাদেশি মানে স্টাইলে মসজিদ, ইতালি আর ছাড়তে মন চাইলো না, সাহস করলাম না অন্যদিকে যাই। সেখানে বসে পিএইচডি অ্যাপ্লাই করা শুরু করি। একটু সময় নেই, এটা তো পিএইচডি ছিল, এটা মাস্টার্স, জয়েন্ট মাস্টার্স। পিএইচডি অ্যাপ্লাই করা শুরু করি, একটু সময় নেই। নর্মাল কিছু লোকাল পিএইচডি অ্যাপ্লাই করি। ওটা শেষ হওয়ার আগে নাকি শেষ হওয়ার পরে? আমি সবসময় একটু বাধ্য না হলে করি না এই টাইপের। এখনো বাধ্য না হলে ডেডলাইনও করি না, আমি থেকে গেলাম পরের বছর করবো এই টাইপের আর কি। তো ইরাজমাস শেষ করার পর মনে হলো যে কিছুটা করা দরকার। এর আগেই চেষ্টা করতেছিলাম কিন্তু সাহস করতে পারতাম না। ভাবি কিন্তু নিয়ে যান নাই? না, তখন তিনি প্রতি বছর আসতাম।
আচ্ছা। কোনো বছর 2বারও আসছে এরকম, কারণ ইরাজমাস তো টাকা ভালো দেয়, হ্যাঁ, মানে 6,000 ইউরো দিত শুধু বিমান ভাড়া। আচ্ছা। এটা একটু জানাই রাখি যে 24 মাসে 24,000 হুম, প্লাস 6,000 হচ্ছে 2বার আসবেন যাবেন বিমান ভাড়া, 4বার আসা যাওয়ায়। আচ্ছা, এরপরে প্লাস আরো 1,000 হচ্ছে ইনস্টলেশন কস্ট দিত আমাদেরকে, আচ্ছা, মানে আমি যখন থাকবো থালা বাসন এসে কিনতে হবে, 3 দেশে যাচ্ছি এগুলোর জন্য 1,000 মানে 63,000 টাকা। আচ্ছা। সব মিলে হয়তো 120 ইউরো খরচ করতাম, হুম, বাকিটা তো পকেটে। সো টাকা আছে, চলে যাবো দেশে, এইটাই হচ্ছিলাম আর কি। তো ইরাজমাস শেষ করার পর একটু সময় নেই, পিএইচডিতে অ্যাপ্লাই করি, ন্যাশনাল পিএইচডি টাইপ মানে ইতালিতে। ইটালির। ইতালিতে কম টাকা দিত, মানে খুব বেশি টাকা না, 1400-1500 ইউরো এই টাইপের পিএইচডি। কনফিডেন্সটা ওই লেভেলে ছিল। হয় না, 2-3টা অ্যাপ্লাই করলাম, হলো না পিএইচডি। ইন্টারভিউ দিলাম, খুব ভালো কথা বললাম। ইতালিয়ানদের একটা বিষয় হচ্ছে ওরা নিজের দেশে লোক খোঁজে বেশি, এ সবারই। হুম, বাজারে ইন্টারভিউ 2-3টা দিলাম, হচ্ছে না। এর মাঝে আমি এবার ইরাজমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের সাথে কানেক্ট হয়ে ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলাম। তো এটা একটা কনফারেন্সে 2017 সালে ইরাজমাস যখন শেষ পর্যায়ে, তখন একটা কনফারেন্সে অ্যানুয়াল জেনারেল অ্যাসেম্বলিতে আমি বেলজিয়াম যাই, ব্রাসেলসে। আচ্ছা। সেখানে এক বাংলাদেশি ভাই যিনি মারিকুরিতে পিএইচডি করতেন, ওই সময় মারিকুরি লিডার ছিলেন, অস্ট্রেলিয়ান চ্যাপ্টারের চেয়ার ছিলেন, মোস্তফা মনোয়ার সৌরভ ভাই। ওনার সাথে কথা বলার সুযোগ, রাতে ডিনার করতে বসে, যেটা হয় গালা ডিনার। হুম, উনি কিছু ধমকেশ্বরী কিছু কথা বললো যে মারিকুরিতে অ্যাপ্লাই করো। বললাম যে ভাইটা তো উনি ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান ফর পিএইচডি ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট কম্পিটিটিভ। হুম। তুমি তো কম্পিটিশন নামলে না, তুমি বলবা যে এটা মানে Competitive খেলার নামলে কিনা। না খেলা বোঝা যায়। আগেই তুমি তো হেরে আগে যেতে হেরে হবে না। যাচ্ছ। বললাম যে ঠিক আছে ভাই, কি করার, না তুমি অ্যাপ্লাই করো। তো তুমি অ্যাপ্লাই করার আগে তোমার সিভিটা আমাকে দিবা। সিভি পাঠালাম পরের দিন, মোটামুটি আধা ঘন্টা ঝাড়ি খেলাম, সিভিতে এটা লেখছে কেন, ওটা লেখছে কেন। ধরেন সিভিতে আমরা যেটা করি, বিশাল করে গ্রামের নাম, থানার নাম, উপজেলার নাম সব লিখে রাখি। তো এই টাইপের কিছু ঝাড়ি টাড়ি আছে, 2টা ইমেল দিচ্ছিলাম বা 2টা মোবাইল নাম্বার দিচ্ছিলাম। বলছে এত বিজি মানুষ, তোমাকে এরা আনবে পিএইচডি করতে, তোমার 2টা নাম্বার বা একটা 2টা বন্ধু ইমেল। থাকলে একটা দিবে। তো এইগুলো থেকে একটু কারেকশন করে দেন, এটা আমার খুব উপকার করছে আমার লাইফে। আমি এইভাবে বলবো যে এটা আসলে খুব বুস্ট আপ করছিল। ওনার এই পরামর্শের পরে 2টা মারিকুরিতে অ্যাপ্লাই করি। তার মানে আপনি একটা মানে মাস্টার্স করার পরেও 3 দেশে, তারপরেও আপনারা শিখতে হচ্ছে। এখনো শিখছি, আচ্ছা। শেখা তো আসলে শেষ নেই, প্রতিদিনই শিখি আর কি। তো এই যে পিএইচডিতে অ্যাপ্লাই মানে লোকালগুলো করলাম, হচ্ছিল না। 2-1টা হচ্ছিল কোরিয়াতে, এখানে ওখানে, বাট এগুলো আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। এবং ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউশন জার্মানি খুব বিখ্যাত, সেখানে হলো, কিন্তু সেখানে প্রফেসরটা ছিলেন সম্ভবত চাইনিজ অথবা কোরিয়ান। কোনো কারণে জানলো যে আমি এখন বউ নিয়ে আসবো, হুম, হুম। তো ওর কথার টোনটা আমার কাছে ভালো লাগলো না, এবং সে আসলে পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ আমার সাথে আর যোগাযোগ করলো না। এরপরে অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নিলাম, মারিকুরি অ্যাপ্লাই করি। মারিকুরিতে 2 ধরনের পিএইচডি প্রোগ্রাম, একটা হচ্ছে কোফান্ড, এটা কি মানে ইটালির? এটা না, এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক, মানে ইরাজমাসের মতোই আচ্ছা, ওদের ফান্ডিং, আপনার যেখানে পড়ার সুযোগ পান আর কি, আচ্ছা, মানে ওই আচ্ছা। প্রোগ্রামটা যেখানে আছে। তো এটা 2 ধরনের প্রোগ্রাম, একটা হচ্ছে কোফান্ড প্রোগ্রাম। কোফান্ড হচ্ছে এরকম যে আপনি ওই ইউনিভার্সিটি পড়বেন, আর ওই দেশের আর অনেকগুলো ইউনিভার্সিটি অথবা ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড। আচ্ছা, আর হচ্ছে আইটিএন, এটা ইরাজমাসের মতো আপনি 3-4 দেশ মিলাই পড়বেন, আবার 3-4 দেশে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন। কোফান্ডে অ্যাপ্লাই করি, শুরুতে কোফান্ডে অ্যাপ্লাই করার সুযোগ ছিল। টেক ফর কালচার প্রোগ্রাম, ইন্টারভিউ দিয়ে 1-2বার হয়ে গেল। মানে আমি 1,1200 ইউরো 1300-1400 ইউরোর পিএইচডি অ্যাপ্লাই করা শুরু করে পারছিলাম না। আর এই পিএইচডি প্রোগ্রাম 2,950 ইউরো, সরি এটা ছিল 2,250 ইউরো স্যালারি, বাংলাদেশ টাকা ডাবল। ওই সময় 2,250 ইউরো বাংলাদেশ টাকা 2.5 লাখ টাকার কাছাকাছি। প্রতি মাসে। হ্যাঁ, আচ্ছা। আপনাদের টাকার কথা শুনে আরেকটু ভয় পেয়ে যাবেন। আচ্ছা, আপনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে। হুম, সো হয়ে গেল, আমি বাংলাদেশে আসছিলাম বেড়াইতে। বাংলাদেশে আমার মনে আছে আমি বাসাতে বাইরে হয়েছি আমার ওয়াইফ সহ, মার্কেটে মেসেজ আসলো কংগ্রেচুলেশনস, সাথে দৌড়ায় বাসায় গেছি বলার জন্য। ওই ভাইকে ফোন করলাম, এরা মারিকুরি হয়ে গেল, মারিকুরি পিএইচডি। খুবই কম্পিটিটিভ ছিল, এখনও কম্পিটিটিভ, বাট এখন আমাদের দেশে অনেকেই পাচ্ছে আর কি, আমাদের দেখা দেখি। আলহামদুলিল্লাহ চলে গেলাম। পরে আবার জয়েন করব, যাওয়ার আগে আমি ইরাজমাসে বাংলাদেশের কান্ট্রি প্রেসিডেন্ট ছিলাম। ইতালিয়ান এম্বাসিতে ওয়াইফকে নিয়ে যাই, ভিসা আবেদন করবো এসেই, যেটা আমার সাথে সম্পর্ক। ওই সময় ইতালির সরকার ছিলেন সালভিনির সরকার, কাইন্ড অফ ডোনাল্ড ট্রাম্পের মতো, আচ্ছা, ফরেনার দেখতে পারতো না, আচ্ছা। সব ভিসা বন্ধ বাংলাদেশের জন্য। অ্যাম্বাসেডর থেকে যেটা শুনলাম যে ভিসা নাও হতে পারে, তুমি চলে যাও, হুম, সব কাগজ বাসাটা সব ঠিক করে ওয়াইফের জন্য পাঠাও, তবে এটা প্রসেসটা 1 বছর লাগতে পারে। হতাশ হয়ে গেলাম, তারপর চলে গেছি, যেতে হয়েছে। ওখানে যে আমি 4 মাসের মতো পিএইচডিটা করি, এর মাঝে আইটিএন এর প্রোগ্রামে আরেকটা পিএইচডি অ্যাপ্লাই করি, যেটা আমার মাস্টার্সের সাথে একই টিমের লোকজন, মানে একই প্রফেসরের লিডিংয়ে আর অসংখ্য ইউনিভার্সিটি ইনভলভ ছিল। আচ্ছা, ওটা আমার মাস্টার ছিল আর্কিওলজি ম্যাটেরিয়াল সায়েন্স, ইএমজিএম, ইরাজমাস জয়েন্ট মাস্টার্স, আর এটা হচ্ছে ইজেডি, ইউরোপিয়ান জয়েন্ট ডক্টরেট, সেম প্রোগ্রামিং। আচ্ছা। আলহামদুলিল্লাহ ওটা তো সিলেকশন পেয়ে গেলাম। 4 মাস ওটা করলাম,
দেশে আসলাম, ওয়াইফকে নিতে পারতেছি না, হচ্ছে না, সিদ্ধান্ত নিলাম যে ইতালি যাবো না, চেঞ্জ। আমার এক মেন্টর আছেন চট্টগ্রাম বিষয়ক শিক্ষক, সব শিক্ষক তো মেন্টর হন না, স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার কী করা, পরামর্শ। আমি তো একটা পিজি শুরু করছি, ইতি গেল না, ছেড়ে দেবো কিনা। উনি খুব চমৎকার একটা কথা বলছেন, আশিক, প্রিয় মানুষের কাছে যদি 1 মিনিট বেশি থাকতে পারো সেটা ডিসাইড করো। কেরিয়ার, পিএইচডি হবে থাকবে ডাজন্ট ম্যাটার। ওই এক কথার উপর সিদ্ধান্ত, ছেড়ে দেবো পিএইচডি। মানে মারি কুরির ইতিহাসে মারি কুরি পেয়ে মারি কুরি ছাড়ছে এই রেকর্ড খুব কম। এবং মারি কুরির ইতিহাসে এই 2টা প্রজেক্ট মানে কোফান্ড এবং আইটিএন 2টা অ্যাপ্লাই করে 2টাই কেউ পাইছে, এই রেকর্ড এখন বাংলাদেশে করতে পারে নাই। বাইরে খবর জানি না, আলহামদুলিল্লাহ ডিফারেন্ট ছিলাম। আইটিএন এসে লাভ হলো কি, আইটিএন আরও ফান্ডিং বেশি, ওটা ছিল 2250, এটা 2950 পকেটে আসবে। এর বাইরে আবার ট্যাক্সেশন এটা সেটা আছে। আমরা যে বিভিন্ন মানে কনফারেন্স, সেমিনার, সামার স্কুল করি, তার জন্য আবার প্রতি মাসে 1800 ইউরো। আবার আমার এই কাজগুলোকে গোছায় দেওয়ার জন্য বাংলায় বলি। আচ্ছা ঠিক আছে। সো 2950 মোরালেস ধরেন 3 লাখ সামথিং, 3 লাখ টাকার কাছাকাছি। এটা হচ্ছে স্টুডেন্ট পাবে যে পিএইচডি করছে। আর আমি যে গবেষণা করতে যাবো তার জন্য 1800 অ্যারাউন্ড প্রায় 1.5 লাখের উপরে, 2 লাখের কাছাকাছি, 1,78,000 টাকা, 100 টাকা রেট হিসাবে। আর আমার যে সেক্রেটারি ছিলেন, মানে আমাদের একটা সেক্রেটারি থাকে 2-3 জনের জন্য একজন করে, যে হেল্প করবে, টিকিট করে দিবে, পড়ালেখা ঠিক আছে কিনা, ল্যাব ঠিক আছে কিনা, এই কাজগুলো যারা করে তাদের জন্য আবার 1200 ইউরো করে বরাদ্দ, 1,20,000 টাকা। হ্যাঁ, সো আমি পেতাম লেটস সে 2.5 লাখের কাছাকাছি বাংলাদেশি টাকা হিসাব করলে। আমি শুধু বিভিন্ন ট্রিপে যাবো, তার জন্য একটা রিসার্চ বাজেট আছে অ্যারাউন্ড 1.5 লাখের কাছে প্রতি মাসে কিন্তু এগুলা। আর ডিপার্টমেন্টের যারা স্টাফ তারা পেত 1200 ইউরো করে ম্যানেজমেন্ট কস্ট। এটা হচ্ছে মারি কুরির 1 মাসের পেমেন্ট। এই জন্য এটা পৃথিবীর মানে সবচেয়ে বিখ্যাত কারণে বলা ডাবল ফান্ডেড পিএইচডি। সেটা আসলে জব, এটা কিন্তু পড়ালেখা না, এবং কন্ট্রাক্ট হয় জব কন্ট্রাক্ট। ওয়ার্ল্ডের টপ ট্যালেন্ট যা তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য প্রোগ্রামটা আর কি। তো পিএইচডি শুরু করলাম। আমার মেন ইনস্টিটিউশন ছিল স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিল, খুবই বিখ্যাত স্পেনের। চলে আসলাম স্পেনে জারাগোজায়। প্রথম আমার একটা 6 মাস থাকতে হলো। এটা এই ইউনিভার্সিটি যারা ডিগ্রি প্রোভাইড করছে, ইউনিভার্সিটি বুরগুস, আরেকটা শহর কাস্তিয়া লিওন বলে, সেখানের ক্যাপিটালের নাম হচ্ছে বুরগুস। সেখানে 6 মাস কোর্স ওয়ার্ক করলাম। তারপরে চলে আসলাম। আমার কথা ছিল যে এখানে এসে আমাকে আবার 6 মাস পর্তুগালে যেতে হবে, আমার ইউনিভার্সিটি পর্তুগালে আবার কোর্স ওয়ার্ক আছে, কারণ 2টা দেশে মিলে আমাকে ডিগ্রি দিবে। 2টা দেশের 2টা ইউনিভার্সিটি মিলে। পর্তুগালটা আরো আগেও ছিলাম একই ইউনিভার্সিটিতেই, একই ল্যাবেই, কারণ ওই ল্যাবটাই মানে এটা হারকিউলিস ল্যাবরেটরির নাম, ইউনিভার্সিটি অফ এবোরাতে পর্তুগালে, পৃথিবীর বিখ্যাত একটা আর্কিওলজিক্যাল ম্যাটেরিয়ালস অ্যানালাইসিসের ল্যাবরেটরি, খুবই বিখ্যাত। তো সেখানে যাওয়ার কথা এপ্রিল মাসে, মার্চ মাসে লকডাউন, করোনা। লাকিলি ঘরে বসে যেটা চলে আসলো জুমে পুরো কোর্স শেষ করলাম। আমি ভাগ্যবান বলবো এই কারণে যে আমি আসলে স্পেনে থাকেন, কিন্তু অনলাইনে কোর্স ওয়ার্ক শেষ করে ফেললাম। সো পর্তুগাল মাঝে যেতাম, মানে যেটা টানা 6 মাস থাকার কথা ছিল, সেটা হয়তো 6 মাস পরে যে আমি একবার যাই 2 সপ্তাহ, 1 সপ্তাহ ছিলাম, তারপরে যে হয়তো 10 দিন ছিলাম, এভাবে করে আমরা 1 মাসের মতো থাকতে হয়েছে পর্তুগালে, কারণ তারা আমাকে ডিগ্রি দিবে। অনলাইনে কোর্স ওয়ার্ক করছে, কিন্তু আমাদের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দরকার আছে। আলহামদুলিল্লাহ পিএইচডি শেষ করলাম সাবরিসারিয়েন্তে কাম লাউদে নিয়ে। এটা হচ্ছে হাইয়েস্ট ডিস্টিংশন ইন স্প্যানিশ সিস্টেম, এবং আমি আমার ইউনিভার্সিটির প্রথম ফরেইনার যে ইউনিভার্সিটির কনভোকেশন স্পিচ দেওয়ার যোগ্যতা অর্জন করেছি শুধুমাত্র রেজাল্টের কারণে। তো স্প্যানিশে বক্তব্য দিয়েছি, আছে ভিডিও অনেক জায়গায়। আমরা ওটা মুখস্থ করে বুঝে শুনে এদের মতো করে বক্তব্য দিয়েছি, এবং এই ইউনিভার্সিটির ইতিহাসে আমি প্রথম ব্যক্তি যে ফরেইনার কিন্তু রেজাল্ট ভালো করার কারণে, মানে কনভোকেশনে ওখানে কনভোকেশনটা হয় 55 মিনিটের। মানে এটা একবার ফিক্সড। শুরুতে ওদের কালচার কিছু বিষয় আছে, তো ক্যাথলিক খ্রিস্টান তো সবাই দাঁড়ায় যায়, মিউজিকের মাধ্যমে সবাই আসে, তারপরে আরো কিছু লোকজনকে পরিচয় করা দেয়, সবাই তো গাউন থাকে, কে কোন গ্রুপ, কোন ডিপার্টমেন্ট, কোন ফ্যাকাল্টি, এগুলো আলাদা থাকে। কিছু নাম্বার প্রেজেন্ট করার পরে একজন কনভোকেশন স্পিচ দেয় 12 মিনিট। শিক্ষার্থীরা সে কি শিখলো, কিভাবে চিন্তা করে, এটা মানে এটা হচ্ছে এরকম যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া টাইপের আর কি, বিশেষ সবার উদ্দেশ্যে ভাষণ দিলাম, এই বছরের ভাষণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। তারপরে যিনি ভাইস চ্যান্সেলর থাকেন, ইউনিভার্সিটির রেক্টর যিনি, তিনি তার কথা বলেন, এবং এই প্রোগ্রামটাতে একেবারে মিলিটারি থেকে শুরু করে ন্যাশনাল টপ লেভেল লোকজন যারা এই ইউনিভার্সিটির অধীনে তারা জয়েন করেন। আমাদের প্রোগ্রামে একই ঘটনা ঘটছিল আর কি, মিলিটারি লোকজনও ছিলেন, টপ লেভেল লোকজন। আমি সিলেকশন পেয়ে যাই, আমাকে প্র্যাকটিস করানো হয় যাতে আমি স্পেনিশ প্রপারলি বলতে পারি, এবং আমি স্পেনিশেই এখানে কনভোকেশন স্পিচ দেই। আলহামদুলিল্লাহ পিএইচডি শেষ করলাম। শেষ করার আগে আপনি ভাষা কয়টা জানেন? কথা বুঝি 5টা ভাষার, মানে বলতে পারি কাছাকাছি আছে আর কি,
অবশ্যই বাংলার পর তো ইংলিশ আছে, হুম। তারপরে পর্তুগিজ, ইতালিয়ান, স্প্যানিশ। গ্রিকটাও কিছু বুঝতাম বাট এখন ভুলে গেছি। আচ্ছা আচ্ছা। পাঁচটাই মোটামুটি দখল আছে আর কি। তো আর হিন্দি তো বুঝি, এগুলো তো মানে ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ হিসেবে না আর কি, হুম। হিন্দি বুঝি। এই 6টা। তার মানে হিন্দি উর্দু মিলিয়ে প্রায় হিন্দি আচ্ছা, উর্দু বলে 7টা হয়ে যাবে। এগুলা 100% বুঝি, আচ্ছা যে কখনো আমি ব্যবহার করি না। আচ্ছা আচ্ছা। ওই যে বাংলাটা কবিতা আছে না, যে ভাষা নিয়ে 21শে ফেব্রুয়ারিতে নিয়ে, যে ইন্ডিয়ান একটা কবিতা আছে, ভুলে গেছে, এটা বাচ্চা একটা কবিতা আবৃত্তি করে অন্যের ভাষার প্রতি যে আমাদের টান, আমি এই জন্য ইচ্ছাকৃত ভাবেই মানে কখনো আমি কারোর সাথে হিন্দিতে কথা বলি না। ও আচ্ছা, আমার ছেলে বাংলাটা খুব বাংলাটা খুব আসে না, হ্যাঁ, Exactly. একটা কবিতা আছে। এটা ইচ্ছা করে অ্যাভয়েড করি আর কি। তো আপনার পিএইচডি ওখানে শেষ? পিএইচডি শেষ করলাম 22শে সেপ্টেম্বর 2022। ভাবি কি ওখানে গেছে? ওকে পিএইচডিতে নেওয়ার জন্য আমি এখানে আসি। ওই যে প্রথম হ্যাঁ, পিটা স্পেশাল বলছি। ছেড়ে দিলাম, তো ইতালিতে নিয়ে যাচ্ছিল না? নিজে যাচ্ছিল না, তারপরে আমি ওকে নেওয়ার জন্য আসি। 28 থেকে আমরা ভিসা পাই একসাথে। হুম। আমি ভিসা পেয়ে বাড়ি যাই, ও বাড়ি থেকে আসে, আমরা 28 থেকে রাতে অ্যাপ্লাই করি, 1 মার্চ স্পেনে পৌঁছে 2019 সালে। আচ্ছা। পিএইচডি শুরু হয় 2019 সালের 15 মার্চ থেকে। তো পিএইচডি শুরু করি। এখানে একটা মিরাকল হচ্ছে, ও যাওয়ার সময় আমরা বিমান মিস করি, সেকেন্ডটা মানে আবার আগেরবারও ইস্তাম্বুল, হয়েছে? আবার ইস্তাম্বুলে আবার ওকেও ঘোরাঘুরি। 12 ঘন্টায় ওই আমাদের ডক্টর মমিন ভাই চট্টগ্রাম বিষয়ে আসছেন, উনি ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন সর্বশেষ। মমিন ভাইয়ের মাধ্যমে আবার 12 ঘন্টায় পুরো শহর আমরা দেখি। মানে মনে হচ্ছে এটা পরিকল্পিত। আল্লাহ কবুল করেছেন আর কি, ওকেও দেখাই নিলেন ইস্তাম্বুল আর কি। তো আচ্ছা। যাক, পরে তো আমার পিএইচডি শেষ করার আগে আমার প্রথম সন্তান দুনিয়াতে আসেন। ভাবি কি ওখানে পড়াশোনা করছেন নাকি? না, ও যাওয়ার পরে ও ল্যাঙ্গুয়েজ শিখছিলেন। ল্যাঙ্গুয়েজ শেখার পরে 6-7 মাস যাওয়ার পর কোভিড যখন হলো, তখন সে কনসেপ্ট করে। তো কোভিডের সময় আমাদের প্রথম সন্তান জন্ম নেয়, আর 8ই তখন জুলাই। আপনি বাসায় মানে অনলাইনে? কোভিড সময় তো 3 মাস টোটাল ঘর থেকে বাইরে হওয়ার সুযোগ হয়নি। খুব কঠিন লকডাউন ছিল স্পেনে। স্পেন এবং ইতালি হচ্ছে দুনিয়ার সবচেয়ে মানে বেশি এফেক্টেড কান্ট্রি। রাইট। 29,000 মারা গেছে স্পেন আমাদের সেখানে। মানে এরকম হচ্ছে যে হেলিকপ্টার প্রথম দেখতাম যে মানে লাশ উঠায় নিয়ে যেত। একটা পর্যায়ে মানে অবশ্যই সেরকম যে বাসার সামনে সে কাগজ দিয়ে গেছে, তোমার যা লাগবে শুধু এই মেসেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও, খাবার চলে আসবে, এরপর বাইরে হয় না। আমার মনে হচ্ছে আমার ওয়াইফ যেহেতু প্রেগনেন্ট ছিল, তো সো ওকে নিয়ে যখন ডাক্তার দেখাতে যেতাম, ওসব ডাক্তার এখন পর্যন্ত ধরেন আমাদের টাইম অনুসারে ফজর নামাজের আগে আধা ঘন্টা পর আরেকজনকে। সো ওর আবার ওই সাইনাসে একটা প্রবলেম আছে, হাসি দেয় ঠান্ডা লাগলে। পিপিপি পরে আমরা মেট্রোতে করে যাচ্ছি, ট্রামে করে যাচ্ছি, ট্রাম উঠে কোনো একটা কারণে হাসি দিয়ে ফেলছে, পুরো ট্রাম পরে স্টেশন খালি হয়ে গেছে ভয়ে, মানে এমনিই তো মানুষজন আতঙ্কে। না আলহামদুলিল্লাহ, অনেক কঠিন সময় দেখছি করোনার সময়টা, মানুষ খুব কঠিন সময় পার করছে। কখনো চিন্তা করতে পারেনি যে মানুষ এটা ভুলে যাবে, দুঃখজনকভাবে আমরা সব ভুলে গেছি আর কি। এটাই মানুষ আসলে, না মানুষ থাকতে পারতো না আসলে। আমরা প্রায় চিন্তা করতাম যে কখনো কি আল্লাহ স্বাভাবিক সময় দেবে কিনা। প্রতিদিন রাত 8টার সময় শিফট চেঞ্জ হতো পুলিশদের, নার্সদের। আমরা সবাই যা যা জানা থাকতাম, পুলিশ নার্সের গাড়ি আসা সবাই হাত তালে দিতাম যে ভাই প্রতিদিন। হ্যাঁ, এবং প্রতি আমরা বার্থডে পালন করতাম, কারো না কারো বার্থডে তো আছেই গলিতে না বাসারিয়াতে। রাত 8টা বাজলেই সবাই হ্যাপি বার্থডে, স্পেনিশ ভাষা বলে মানে একজন একজনকে ইন্সপায়ার করা, এই মানে আধা ঘন্টা হই হুল্লোড় চলতো, কিন্তু কেউ ঘর থেকে বাইরে হতো না, খাবার এসে দিত পুলিশ। মানে নিজেকে একটু স্ট্রং রাখার জন্য বা ইয়ে করার জন্য। একবার বাজার করতে যেতাম, আমরা তো পিপিপি পড়া দেখছেন তো কখনো, একেবারে মানে পুরো এলিয়েন হয়ে যেতাম। রাত 12টার আগে কখনো বাইরে যেতাম না, বাসা থেকে বাইরে ময়লা ফেলতে মানতাম রাত 12টায়। তো মানে 1 বছর পরে মনে হয় ভুলে গেছে আর কি, এত মনে হতো এইরকম একটা অবস্থা। যাক, এটাই মানুষ আসলে। পিএইচডি শেষ করি এক সন্তান নিয়ে। শেষ করার পরে যে আরেক সন্তান হয়, মাঝে দিয়ে অ্যারাউন্ড 6 মাসের মতো, লেটস সে বেকারই ছিলাম বলা যাবে। ফুল বেকার ছিলাম না, ছোটোখাটো এটা সেটা রিসার্চ ফান্ডিং এটা সেটা ছিল। পোস্টডক করি মাঝে দিয়ে আবার ফান্ডিং নিয়ে, লোকাল গভর্নমেন্ট ফান্ডিং নিয়ে পোস্টডক করি 4 মাস। তারপরে একটা প্রোগ্রামে আসছিলাম আমি, এর মাঝে আবার ওই ভলান্টিয়ারি কাজ করতে করতে আমার ভাইস প্রেসিডেন্ট হয়ে যাই। আমাদের প্রেসিডেন্ট রিজাইন করে, আমি তখন এডিনটেন মানে ওই অর্গানাইজেশন যেটা সারা ওয়ার্ল্ডে, ইরাজমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন, এমা হচ্ছে ওয়ার্ল্ডের ইরাজমাস মুন্ডাসে যারা মাস্টার্স পায় তাদের একটা প্ল্যাটফর্ম। আচ্ছা। মানে এটা হচ্ছে অ্যালামনিদের প্ল্যাটফর্ম, অ্যালামনি এবং কারেন্ট স্টুডেন্টদের। এই মুহূর্তে কাজ করছে 189টা দেশে, অ্যারাউন্ড 37,000 বেনিফিশিয়ারি, টোটাল নাম্বার হচ্ছে 55,000-এর মতো, যারা নন স্কলারশিপ সহ এটাতে পড়ে আর কি। এইটা তখন সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট হয়ে যায়। এর আগে এশিয়া চ্যাপ্টারের, সাউথ এশিয়ান চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। কান্ট্রি একটা নেটওয়ার্ক আছে, সেটার আমি আবার ম্যানেজার ছিলাম। তারপর যে ভাইস প্রেসিডেন্ট হয়, ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট। তো আমাদের প্রেসিডেন্ট রিজাইন করার কারণে আমি তখন মাত্র এটা কি বলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেই। একটা প্রোগ্রাম ছিল আমাদের ইন্দোনেশিয়াতে, যেহেতু প্রেসিডেন্ট আমাকে আসতে হলো। এটা কি মানে
বেনিফিশিয়াল মানে গ্লোবাল কি বলতে প্ল্যাটফর্ম, হিউজ ফান্ডিং। না আমি বলছি এটা কি অনারিয়াম সহ না বা না ফুল চাকরির মতো ভলান্টিয়ার, নাকি এটা ফুল না ফুল volunteer? ভলান্টিয়ারিং, কিন্তু আপনার যে ইন্টারন্যাশনাল ট্যুর থাকে, ট্রিপ থাকে, সেটা তার মানে কাভার্ড, এভরিথিং কাভার্ড, হোটেল থেকে শুরু করে যত খরচ আছে আর কি এভরিথিং। ওই প্রোগ্রামে আসে, এটা হচ্ছে ওটা আমার পক্ষ থেকে আসে, কিন্তু এটা ফান্ডিং করে আসিয়ান এবং ইউ একটা 45 বছর সামিট হচ্ছিল, সেই সামিটটা ফান্ডিং করে ইন্দোনেশিয়ায়। এই সামিট আসার পরে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকের লিডারের সাথে দেখা, বা যারা ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে কাজ করেন তাদের সাথে দেখাবার্তার সম্পর্ক, সেখান থেকে যাওয়ার পরেই প্রপোজাল আসে এখন যে চাকরিটা করি সেটার আমি অ্যাগ্রি কিনা, এডুকেশনকে প্রমোট করতে কাজ করব। একটু সময় নেই বোঝার জন্য, এদের কোয়ালিফিকেশন অনেক হাই ছিল, যারা রিকোয়ারমেন্টস, আমার তো এত কিছু ছিল না, তারা কিছু জায়গায় ছাড় দেয়, কয়েক দফা ইন্টারভিউ নেয়, এবং ফাইনাল আলহামদুলিল্লাহ এটা এন্ড করি। এখন এটার রিজিওনাল ম্যানেজার, এশিয়ার 25টা দেশ আমার অধীনে, আমরা কাজ করি ইরাজমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্ট নিয়ে। ইরাজমাসের প্রত্যেকটা দেশ থেকে গভর্নমেন্ট একজনকে মিডিয়াম পার্সন করে দিয়েছে, তাদেরকে আমরা ট্রেন আপ করি, তাদেরকে তৈরি মানে তাদেরকে আউটরিচ করা যায়, কান্ট্রির যারা রিপ্রেজেন্টেটিভ আছে প্রধান তাদেরকে যারা, আপনি তাদের সুপারভাইজিং করি আর কি। আচ্ছা, তো এটা তাহলে এখন একটা জব, হ্যাঁ ফুল টাইম জব। জব। তো এখন যদি আমরা স্কলারশিপ নিয়ে একটু আলোচনায় যাই, জি। তো স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় বাইরে তো অনেকে যেতে চায়, এবং সে জায়গায় আপনি যেহেতু আমরা একটা পরিচয় আপনার বলি, সেটা হচ্ছে আপনি তো অনেকদিন এই যে মানুষকে হেল্প করেছেন, আসলে জি। অসংখ্য মানুষকে হেল্প করেছেন। ইভেন আমি জানি যে করোনার পর থেকে কত মানুষকে বিভিন্ন প্ল্যাটফর্মে হেল্প করেছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে। তো কোথায় কোথায় মানুষজন ভুল করে বা কোন দিক থেকে কাজ করতে হয়, এগুলো মোটামুটি নখদর্পণে আছে বলা যায়। তো এখন যদি কেউ মানে উচ্চশিক্ষায় যাইতে চায়, তাহলে তার প্রথম কি চিন্তা করা উচিত বা কেন যাওয়া উচিত? প্রথমে আমি বলি কেন যাওয়া উচিত একজন মানুষ উচ্চশিক্ষায়? যাওয়া উচিত, আপনি যদি বাংলাদেশে চাকরি করতে চান, যে পরিমাণ সময় এবং শ্রম ইনভেস্ট করবেন, এর মধ্যে আসলে কয়টা ডিগ্রি হয়ে যায়, আর চাকরির কয়েক গুণ বেশি আসলে আপনার চাকরি কেন করি আমরা, রিজিক, টাকা পয়সা, তাই না? যে আপনার এটা টার্গেট থাকে, তাহলে তার কয়েক গুণ, অ্যারাউন্ড 5-7 গুণ বেশি আপনার আসলে এই সময়ে টাকা পয়সা হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে। আর ডিগ্রি হলে যেটা স্বাভাবিক আপনার স্কেল চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার লেভেল উপরে উঠে যাচ্ছে, তাই না? সো বিদেশে উচ্চশিক্ষা যাওয়া উচিত কিভাবে, এর একটা বড় মানে প্রধানতম বিষয় আমাকে যদি বলেন, প্রথম বিষয় হচ্ছে নিজের কনফিডেন্সটাকে বুস্ট আপ করতে হলো দেশের বাইরে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে যাওয়া উচিত। আচ্ছা, আপনি আমি একসময় নিজেকে চট্টগ্রাম বিশ্ব আশিক মনে করতাম, এখন আমি কেউ বলি যে আমি ওয়ার্ল্ডের 7টা দেশের 9টা বিষয়ে পড়ালেখা করছি। এটা একটা পার্থক্য আছে। আমি অ্যাটলিস্ট 7টা দেশের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কারণে সারা বাংলাদেশের স্টুডেন্টদের সাথে আপনার একটা কালচার আমার সম্পর্কে জানা হলো, এক্স্যাক্টলি শেখা হলো। আমি এখন 6টা দেশ মানে বাইরে, আমি ইউরোপের 6টা দেশে পড়ালেখা করছি, পর্তুগাল, গ্রিস, ইতালি, মাল্টা, ফ্রান্স, স্পেন। এই যে দেশগুলোতে পড়ালেখা করলাম, প্রতিদিন নতুন করে শিখেছি টিচাররা কীভাবে কাজ করে, কালচার কি, কথা কীভাবে বলে, কোথাও কেউ হ্যান্ডশেক করে কিনা, কোথাও মানে গালে কিস করে করে, এগুলো অনেক কিছু শেখা যায়। আর সবচেয়ে কথা হচ্ছে দেশের বাইরে গেলে অটোমেটিক কনফিডেন্স বুস্ট আপ করবে, মানে নিজেকে আপনি নিজে তৈরি করবেন। আমি একটা গল্প সবসময় বলি, আমি বাংলাদেশে যেহেতু আমি আইএলটিএস করে যাই নাই, সো আমি বিমানে ওঠার পরে নিজে প্রিপারেশন নিয়েছি 2 মিনিট ধরে। আমি বিমানবালাকে বলবো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাকে বলেছি প্রিপারেশন নেওয়ার পরে 3বার বলছি, যে 3বার একবারও বুঝে নাই, পরে বলছি ওয়াটার, তখন সে বুঝতে পারছে। আমি এখন বিমানে উঠলে এখন আর এই হেজিটেশনটা করতে হয় না। আমি কিন্তু কখনো এরপর প্র্যাকটিস করি না, বাট এটা অটোলে আপনাকে তৈরি করে দেয়, কমিউনিকেশন স্কিল তৈরি হয়ে যায়। আর দেশের বাইরে তো বিভিন্ন কালচার লোকজন আমরা থাকি, নেটওয়ার্কিং তৈরি হয়, ওদের খাবার দাবার, ওদের কাপড় চোপড়, কথাবার্তার স্টাইল, প্রিনেস যেটা থাকে, অফেন্ডনেস যেটা, এগুলো আপনাকে অনেক কিছু শেখাবে। আপনি কালচার নর্মস থেকে শুরু করে ভ্যালুস থেকে শুরু করে অনেক কিছু শিখবেন। সো কেন বিদেশ যাওয়া উচিত? জীবনটাকে দেখতে হলে যে কোনো বিদেশ মানে দেশের বাইরে যাওয়া উচিত। আর যদি সুযোগ থাকে পড়ালেখার জন্য স্কলারশিপ নিয়ে যাওয়া উচিত। তাহলে টাকা পয়সা যে একটা বার্ডেন থাকে, যে আমি যদি নিজের খরচে যাই, মানে স্কলারশিপ পাওয়ার পরে মনে করতে হবে যেরকম যে আমাদের যদি কনফিডেন্স লেভেলটা লেটস সে 5% থাকে, 100% চলে যায়। আপনি অলরেডি কম্পিটিশন টিকে স্কলারশিপ পেয়ে গেলেন। সো আপনি অলরেডি নিজে যে ফিল করা শুরু করলেন যে আমি অন্যদের মতো না, এটা উপরে স্টেজে উঠে গেলাম। আমরা বলি এটা এরকম যে ইরাজমাস যারা পায় একবার, দিস ইজ এ মাফিয়া সিল, মানে পিছে একটা সিল লেগে গেল, এবার তুমি যেখানে যাও এটা ব্যবহার করো। এখন পর্যন্ত কয়টা দেশে গেছেন? এক্সাক্ট নাম্বার হচ্ছে সর্বশেষ শ্রীলঙ্কা সহ 41টা। 41টা দেশে অলরেডি আপনার পা দিয়েছে আলহামদুলিল্লাহ। প্রফেশনাল কাজে বলি, ভলান্টিয়ারিং কাজে বলি।
প্ল্যান কতগুলো? প্ল্যান ফিল আপ হয়ে গেছে। একসময় প্ল্যান ছিল যে 35 বছর বয়সে 40টা দেশে যাওয়া বা 30 বছর বয়সে। পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন আর প্ল্যান নাই, বাট পরিবেশ পরিস্থিতি হয়তো আরো অনেক দূর নেবে, আর অনেকগুলো দেশ আস্তে আস্তে লিস্টে আসতেছে আর কি। আমি জানি যেমন আমি এবছর আরো 3টা দেশে যাচ্ছি, নতুন মিনিমাম 3টা। সার্ভেট হবে অনেক। দক্ষিণ এশিয়ার যে আপনি রিজিওনাল ম্যানেজার, পুরো এশিয়ার জি। তো এশিয়ার মোটামুটি সবগুলো কান্ট্রি যাইতে হয় এরকম না, সব দেশে যেতে হয় না, বাট প্রতি বছর একটা দেশে আমাকে অফিস করতে হয়, প্রোগ্রাম করতে হয়। সো আমি এ পর্যন্ত চাকরির কারণে গত 3 বছর 3 দেশে গিয়েছি। আগামী 3 বছর 3 দেশে যাবো মাস্ট। প্রথম গিয়েছিলাম ভিয়েতনাম, হানয়, সেকেন্ড ব্যাংকক, থাইল্যান্ডে, থার্ড এবছর আমরা শ্রীলঙ্কার কলম্বোতে প্রোগ্রাম করলাম গত বছর, আর এবছর আমরা মালয়েশিয়া যাবো, কুয়ালালামপুর। 4টা দেশ আমার জন্য নতুন। আমি এশিয়াতে কখনো ঘোরা হয়নি, ইউরোপ কিংবা এগুলো বেশি। যেটা বলছিলাম যে কেন যেতে হবে স্কলারশিপে, তো অনেকেই জানে কেন যেতে হবে, টাকার জন্য যেতে হবে, উচ্চশিক্ষার জন্য, যে কারণে যাক। তো এখন অনেকে যেতে চায় আসলে, আর যাওয়ার মানে যাইতে চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। অবশ্যই আপনি তো এটা অভিজ্ঞতা অবশ্যই জানেন যে সবাই চায় কিন্তু কাজটা করতে চায় না, কি করতে হয় না করতে হয়, এটা কষ্টটা করতে চায় না। তো আপনি যেটা বলছিলেন যে আপনি প্ল্যান করেছিলেন এবং একটা অনেকগুলো দেশে আবেদন করছেন, আপনাকে একজন সাজেশন দিয়েছে অ্যাটলিস্ট 60 ইউনিভার্সিটিতে ট্রাই করা উচিত। তো এখন কথা হচ্ছে যে কিভাবে শুরু করবে আসলে এটা? প্রথম বিষয় হচ্ছে, এটা আমি জানি না, এটা কোনো সায়েন্টিফিক প্রমাণ নাই, কিন্তু আমার একটা বাস্তব হচ্ছে, আমি আসলে নিজে জিজ্ঞেস করি যে কতজন শিক্ষার্থীকে আমি এই পর্যন্ত জীবনে একবার হলো ক্লাস নিয়েছি। আচ্ছা, আমার মনে হয় এই সংখ্যাটা নিয়ার অ্যাবাউট 7-8 লাখের কাছাকাছি। আচ্ছা, বিভিন্নভাবে ভিডিও দেখে হোক, যেভাবে হোক, রাস্তাঘাট এখন বাইর হলে মোটামুটি কেউ না কেউ সকালে মানে ভাইয়া আপনার ক্লাস করছি, আপনার সেশন নিচ্ছি, এই করছি, কবে আমার মানে স্বাভাবিক তো মনে হয় কথা না। অনেক আগে ক্লাস নিচ্ছি। আজকেও একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে আমার মনে মিনিমাম 15-20 জন একেবারে টপ লেভেল স্টুডেন্ট লিডার যারা বাংলাদেশের এখন, তারাও আমার অনেকে ছাত্র। আজকে জানলাম আর কি, করোনার সময় বা করোনার পরবর্তী আমার ছাত্র ছিল এরকম। ছাত্র বলতে এই সেন্সে যে একটা ক্লাস নিচ্ছে। সো যে কোশ্চেনটা আপনি করলেন সে যদি একটু ব্যাক করি, আমি দেখছি যে বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা আমাদের কনফিডেন্স নাই। আজকে আপনার গল্প শুনবে, আপনি এই করছেন, ঘুম হবে না টানা 3 দিন পিছনে, 3য় দিন যাওয়ার পর 72 ঘন্টা পর আর এটা নাই, শেষ, ভুলে গেছে। নতুন একটা কিছু ইস্যু আসছে, বাংলাদেশের জাতীয় রাজনীতি কোনো একটা পরিবর্তন হয়েছে, আপনার কথা শুনে ইন্সপায়ার্ড হইলো, কালকে আরেকজনটা শুনবে, সে বিজনেসম্যান হইতে চায়, ওইটা হতে চায়, অথবা ন্যাশনাল পলিটিক্সে কোনো একটা ঘটনা ঘটে গেল, সে ওটাতে ফোকাসড হয়ে গেল, সারাদিন ওটা নিয়ে পড়ে আছে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের নিজেদের কোনো টার্গেট নেই আসলে। এই জন্য আমি জীবন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাংলাদেশে ট্রাই করবো না। এটা খুব ভালো টার্গেট ছিল এরকম না, বাট করিনি আসলে, কোনোদিন MP3 বই পড়িনি, খুলি নেই কোনোদিন, মানে ওইটা করিনি, অন্য কাজ করছি, ছাত্রদের নিয়ে কাজ করা, এটা সেটা অন্য কাজ করছি। আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হি ইজ নট ডিসাইডেড ফর এনিথিং। খুব কম আছে যারা ডিসাইড করে, 1 মাস লেগে থাকে, বলে ওফ এত কষ্ট, এটা অ্যাপ্লাই করছেন করে একটা করতে যে অবস্থা। আরেকটা মজার বিষয় বলি, অবাক করা বিষয়, একটা স্কলারশিপ প্রিপারেশন আপনি জীবনে একবার নিয়ে ফেলতে পারেন, লিটারালি এই প্রিপারেশনটা দিয়েই একটু ঘুরে মোটিভেশনটা চেঞ্জ করলেন, সিভিটা আগে পিছিয়ে করলেন, এই জিনিসটা করেই আপনি আসলে 1000 অ্যাপ্লাই করতে পারবেন। মানে প্রথমটাই হচ্ছে সবচেয়ে বেশি কঠিন বলা ঠিক না, ওই একটা দুটো পাবলিশন করতে হয়, এটাকে আমরা অনেক সময় কঠিন বলে ফেলি, অনেকে করে। আমি তো পাবলিশনও করি নাই, আমি যখন এরাজমাসে যাওয়ার অ্যাপ্লাই করি, এরাজমাস হওয়ার সময় আমার এই পাবলিশন ছিল। তো সবচেয়ে বড় হচ্ছে সিদ্ধান্ত নেওয়াটা, যেটা আমরা পারি না, লিটারালি কনফিডেন্সহীন আমরা জাতি। মানে মাঝে মাঝে তো আমার মনে হয় আমরা অনেকেই অসুস্থ, এই টাইপ মনে হয়, মানে জানি না আসলে কী করবো, খাচ্ছি দাচ্ছি ঘুরছি, একই দিন একটা স্বপ্ন দেখি, এই আর কি। সো এইটা যদি ওভারকাম করা যায়, যে আমি আসলেই ডিসাইডেড এবং আমি এই বছরে যাব, আপনি কনফিডেন্স গ্রো করলেন, সিদ্ধান্ত নিলেন এবং টাইমটা ফিক্সড করে ফেলেন কতদিন যেতে চান। আমি বিশ্বাস করি বাংলাদেশের আসলে একেবারে সরকারি বেসরকারি জাতীয় বিশ্ববিদ্যালয়, এরপরে আর কি আছে না, যতগুলো মানে জায়গা আমরা পড়ালেখা করি, লিটারালি প্রত্যেক শিক্ষার্থী বিদেশে শুধু যাবেই না, স্কলারশিপ নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে। এটা এক্সাম্পল দিই, গত বছর বাংলাদেশ থেকে এরাজমাস পেয়েছে, ওই এরাজমাস তো খুব কম্পিটিশন বলে না, 2.52 দিয়ে আউট অফ 4। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির রেজাল্ট তো এর থেকে কম না, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট এর থেকে কম না। কিন্তু সে লেগেছিল, 1 বছর হয় নাই, সে 2 বছর 3 বছর ট্রাই করছে। এই ট্রাই করতে যেয়ে 2-3টা পাবলিশন ছিল, ইংলিশে 7 ছিল ব্যান্ড স্কোর, আর রেজাল্ট 2.52 হয়ে গেছে। এটা এক্সেপশন, বাট এটা পসিবল। এখন সমস্যা যেটা হয় যে অনেকেই বলে যে ভাই আমার তো টাকা পয়সা নেই, কেমনে যাব?
আমি তো ক্লাসে তাদের কি বৃত্তি বলবেন? পাই, এতে বৃত্তি পাই, এসএতে গোল্ডেন এ প্লাস, ইন্টারমিডিয়েট যাই করছে রেজাল্ট আলহামদুলিল্লাহ খারাপ না। বিশ্ববিদ্যালয়ে আবার এসে এক্সিম ব্যাংক আমাদের সময় বৃত্তিতে এক্সিম স্কলার নামে, সো বৃত্তি পেয়ে পেয়ে এরপরে তো ইরাজমাস পেলাম, বৃত্তি, টাকা পয়সা, স্টিল এখন তো চাকরি করে আগ পর্যন্ত আমি জীবনে কোনো 1 পয়সা খরচ করতে হয়নি। ইরাজমাস পাওয়ার কারণে আমি $6,000 পেয়েছি বিমানের ভাড়া। বেসিক্যালি আমি 30,000 টাকা খরচ করেছিলাম, ইউনিএসিস্ট একটা অ্যাকাউন্ট করতে হয় জার্মানিতে অ্যাপ্লাই করতে গেলে, শুধু এই টাকাটা আমি খরচ করছিলাম কত টাকা? 30,000-এর মতো, মানে আমার মা থেকে নিয়ে আমি ব্যাংক অ্যাকাউন্ট করতে মানে করে এটা করতে হয় আর কি। আমার আজ পর্যন্ত আমি ইরাজমাস শেষ করার পর আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছি নিজের টাকায়। আচ্ছা। সো বিদেশে যাইতে টাকা লাগে, এটা যারা বলে তারা তাদের দ্বারা মিসগাইডেড, যারা কাফল ব্লগ বানায় ফেসবুকে। আচ্ছা। টাকা লাগে না, লাগে ইন্টারনেট। বাংলাদেশের ফ্রিতে ইন্টারনেট পাওয়া যায় না ওয়াইফাই ক্যাম্পাসগুলোতে, বিভিন্ন বিল্ডিংয়ে। লাগে শুধু ইন্টারনেট অ্যাপ্লিকেশন সাবমিট করতে, নট এ সিঙ্গেল পেনি, 1 পয়সা লাগে না। এটা শিওর, মানে এটা এভাবে নিয়ে নেবেন। আমি হচ্ছে এক্সাম্পল, আমার আজকে আমি কোনো 1 পয়সা খরচ করতে হয়নি। আমি তো এক্সাম্পল বসে আছি। রেজাল্ট লাগে না, রেজাল্টও লাগে না। আমি আপনাকে এক্সাম্পল দিলাম 2.52 পাইছে গত বছর, ইরাজমাস পেলো। গত 2023 সালে 2.72 সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় ইরাজমাস পেয়েছে। 2.72 পেয়ে ইউএসএতে পিএইচডি পেয়েছে অ্যাটলিস্ট 3 জনকে আমি চিনি। তার মানে রেজাল্টটা একেবারে খুব হাই পড়ে তো এরকম না। তো আপনার যখন রেজাল্ট কম থাকে তখন আপনার আইএলটিএস স্কোর বাড়াইতে হবে, পাবলিকেশন বা গবেষণা নলেজ বাড়াইতে হবে, একটু ব্যালেন্স করতে হবে। রাইট, কারণ আপনি ঘাটতিটা তো পূরণ করতে হবে। আপনি কেন ফান্ডিং করবে? আর এটা সত্য কথা কি, আপনার অনুধাবন করবেন বা আপনার যদি কখন শেয়ার করেন এটা করবেন। বিদেশ যেতে হলে সিদ্ধান্তটা লাগে, আর কিচ্ছু লাগে না। যে সিদ্ধান্ত নেই সে যেতে পারবে। হ্যাঁ, বাকি বিষয়গুলো সব অ্যাচিভ করা সম্ভব, মানে আপনি নিজে অর্জন করে ফেলতে পারবেন। হয়তো 6 মাস সময় লাগবে, দ্যাটস ইট। আর বিদেশে যাওয়ার প্যাকেজ কিন্তু ওয়ান নাইট না। আপনি আজকে সিদ্ধান্ত নিলেন, কালকে সকালে যে আপনি ইয়াকে বলবেন, কি জানি বলে, যে কনসালটেন্সি ফার্মগুলোকে, তারা আপনাকে 3 মাসে 1 মাসে 15 দিন নিয়ে যাচ্ছে। মানে একটা কথা টাকা বলি, পয়সা দিল। আপনাকে একটা কথা বলি ভাই, এটা আপনি যে জায়গায় আপনার স্টুডিও আশেপাশে এটা খোঁজেন, 10টা কনসালটেন্সি ফার্মে যান, 10 জন কাউন্সিলের সাথে কথা বলেন, লিটারালি আপনি একজন পাবেন না সে নিজে বিদেশে পড়ালেখা করছে, সে আপনি বিদেশ পাঠাই যায়। বিদেশে পড়ালেখা করলে এখানে থাকতো সে না, বিদেশে পড়ালেখা করে নাই, সে কিন্তু আপনি বিদেশ পাঠাচ্ছে। কোন চিন্তা করছেন আমি জানি না। তার মানে সে এটা নিয়ে কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে গেছে। এখন সে একজন আর 10 জনকে বিদেশ পাঠায়। সে যদি 10 জনকে বিদেশ পাঠাতে পারে, আপনি একা নিজেকে বিদেশ পাঠাতে পারবেন না? সে তো টাকা নিয়ে পাঠায় না আপনাকে, সে তো সার্ভিস নেয়। এই সার্ভিস নিজেরটা নিজে দেন, নিজের টাকা নিজের কাছে রাখেন, টাকা লাগে না। আর একটা কথা বলি, আমরা আরেক শ্রেণী আছি, মনে করি যে আমার রেজাল্ট ভালো না, আমি কনফিডেন্ট না, ভাইরা অ্যাপ্লাই করলে আমার হয়ে যাবে। আর ভাইরা আপনি যা অ্যাপ্লাই করেন তার থেকে খারাপ অ্যাপ্লাই করে। কিভাবে? ভাইদের কাছে একটা ফরম্যাট আছে, ওইটাকে নাম চেঞ্জ করে সাবমিট করে, হলে হবে না হলে নাই, বেশি হয়, হলে হবে না হলে নাই। ভাইরা কখনো আপনাকে র্যাঙ্ক ইউনিভার্সিটি পাঠাতে পারে না, কারণ ভাইদের একটা ইউনিভার্সিটির সাথে, মানে কনসালটেন্সি ফার্মগুলোর বিভিন্ন ইউনিভার্সিটির সাথে চুক্তি থাকে। সে আপনার থেকে 1 টাকাও নেবে না, বিনা খরচ আপনাকে পাঠিয়ে দিবে। শুধুমাত্র সফল হলে ফাইলে 80,000 1 লাখ দেবেন নাকি, এরকম বলে, তাই না? কিন্তু তিনি আপনার থেকে জানেন তাতে 3 গুণ ইউনিভার্সিটি থেকে নেন, ইউনিভার্সিটি স্টুডেন্ট কিনে নেয়। আচ্ছা, তার সেশন ফি লাগে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। মানে কনসালটেন্সি ফার্ম থেকে যারা যায় এরা ফুল ফ্রি স্কলারশিপ, খুব ফুল ফ্রিটা পেলেও কিছু না কিছু থাকে, কিছু না কিছু থাকে, ওখানে ঝামেলা আছে। আমাকে আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা রাখে বিদেশে উচ্চ শিক্ষায়, যে কোনো শিক্ষায় স্কলারশিপ নিয়ে যাওয়ার। এর বাইরে আর কোনো কথা নেই, মানে দের ইজ ফুল স্টপ। এর বাইরে কথা বলা মানে হচ্ছে সে ফাঁকিবাজ, সে মিসগাইডেড। ওই কাফল ব্লগ বানায়, এরা বলে যে এত টাকা লাগে, অত টাকা লাগে, মানে কনসালটেন্সি ফার্মগুলো বানায়, হোয়াট এভার, সে মিসগাইডেড। কিছু মানুষ আমরা আছে, আমরা যারা একটু লেটস সে ভীত, নিজের কাজটা নিজে করতে পারি না, কনফিডেন্স পাই না, তারা হয়তো কনসালটেন্সি ফার্ম থেকে হেল্প নিতে পারে। কিন্তু এটা এনশিওর করতে হবে ওদের দ্বারা বিদেশে অসংখ্য গার্বেজ বলা ঠিক না, যেটা রেকর্ড আছে, বাট বাজে ইউনিভার্সিটি আছে, একটা বিল্ডিং 5টা ইউনিভার্সিটি, এরকম ঘটনা আছে আমাদের দেশে। ওরা চুক্তি করছে কোনো রকম পাঠাবে, তাই পাঠানোর ব্যবস্থা করে আর কি। পরে গিয়ে ওইখানে গিয়ে না পড়াশোনা না কিছুই হয় না, আলটিমেট শ্রমিক বা লেবার বা ক্লিনার। ইতালিতে বলে যে লাভাপিয়াতে মানে হচ্ছে থালা বাসন ধোয়, ইতালিয়ান ভাষা বলে, এটাই করে এবং এটাকে নিয়তি মেনে নেয়, কারণ অনেক টাকা খরচ করে চলে যায় যে, আর ফেরার উপায় থাকে না। তো এখন উচ্চশিক্ষায় একজন মানুষ যাওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো দরকার, লাকিলি আপনি আইএস ছাড়া চলে যেতে পারছেন। অনেকে যাচ্ছে, লাকিলি বলা ঠিক না, অপশন ছিল, অপশনটা কাজে লাগছে এই সময়টাতে। তো এখন কি কি প্রস্তুতি নেওয়া দরকার? বা ধরেন একটা স্টুডেন্ট সেটা ইউনিভার্সিটি চান্স পেল, ইউনিভার্সিটি শুরু করলো ফার্স্ট ইয়ার, তো সে কখন থেকে শুরু করবে বাইরে যাওয়ার প্রস্তুতি? আপনি বিদেশ যাওয়ার চিন্তা করলে, যখন চিন্তা করছেন তখন থেকে শুরু করা উচিত।
আচ্ছা, মানে কে কোথায় বাংলাদেশ কোন থেকে অবস্থায় যারা আছে? দেশের বাইরে যায়, আমি ব্যক্তিগতভাবে ব্যাচেলর লেভেলে যাওয়াকে উৎসাহিত করি না। ব্যাচেলর লাগে স্কলারশিপের সংখ্যা খুবই কম, নগণ্য, একেবারে নাই। আচ্ছা, 2% 3% প্রোগ্রাম অফার করে। রাইট। সো আপনি 2% 3% যেতে গেলে অনেক। আরেকটা বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা স্টিল আবেগী থাকি, বাবা মাকে ছেড়ে এত সময় থাকতে পারবো না। এখন ছেলেরা পারে, কিছু কিছু জায়গায় আছে, বাট আমি আসলে কখনো কাউকে টাকা দিয়ে পড়াকে উৎসাহিত করি না। আচ্ছা, সারা দুনিয়ার ইনস্টিটিউশনগুলো টাকা নিয়ে বসে আছে, আপনার টাকা অনেক বেশি হলে বাবা মাকে দিয়ে রাখেন। টাকা নিয়ে যেহেতু বসে আছে, ওদের টাকায় পড়া করেন, ওটা একটা মজা আছে। আচ্ছা, স্কলারশিপ পাওয়ার, আমি শুধু একটা কথা বলছি, কনফিডেন্স মানে 5% 100% হয়ে যায়, এই লেভেলে বুস্ট আপ করে আর কি। সো কোন লেভেলে যাওয়া উচিত? আমরা বেসার লেভেলে আমরা উৎসাহিত করি না, কারণ আপনি টাকা দিয়ে পড়তে হবে। বাবা মার অনেক টাকা থাকলে অথবা বাড়িঘর বিক্রি করে পড়ালেখার চিন্তা করলে ইউ আর ওয়েলকাম, নো প্রবলেম। স্টিল এটা আপনাকে হেল্প করবে, কারণ বিদেশে গেলে আপনি অলরেডি 4 বছর আগাই গেলেন, যে বাইরে চলে গেছেন। পড়া করতে উৎসাহিত করে মাস্টার্স লেভেলে যাওয়ার জন্য। কেন? এখানে যাওয়াটা লিটারালি সহজ। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মোরালেস ইংলিশ প্রোগ্রাম থাকে, স্কলারশিপ অপরচুনিটি থাকে। আর আরেকটা পরামর্শ থাকবে, আমরা বাংলাদেশিরা সবসময় ছোটরা দিয়ে শুরু করার চিন্তা করি। সম্পূর্ণ উল্টা। দুনিয়ার সবচেয়ে নাম করাটা কোনটা? সবচেয়ে বেশি টাকা দেয় কে? সবচেয়ে বেশি রিসার্চ করে কারা? সবচেয়ে বেশি শেখার সুযোগ কোথায়? সবচেয়ে ভালো ল্যাব কোথায়? সেটা দিয়ে শুরু করা উচিত। প্রথমেই আমরা মানে কনফিডেন্স লেস হয়ে যাই। আমরা শুরুতেই চিন্তা করি যে একটু ফার্স্ট ইয়ার স্কলারশিপ যদি পাই ভালো, না পাইলে সমস্যা নেই, বাবার টাকা আছে, এটা ভুলে যাই। আমরা সিদ্ধান্ত নিতে যদি পারি যে না, আমি অন্যের টাকা যাবো না, এটা হোক বাবা, হোক মা, হোক শ্বশুর বাড়ি, না যাবো না, এটা আপনাকে বুস্ট আপ করবে। লাগুক 3 মাস সময়। একটা স্কলারশিপ প্রিপারেশনের জন্য সব মিলে 1 বছর প্ল্যান করা উচিত। আচ্ছা, 5টা বিষয় লাগে যে কোনো লেভেল পড়ালেখা করতে গেলে, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি। 5টা বিষয়কে রেজাল্ট যত ভালো হবে তত ভালো। আমি রেজাল্টকে ডিমোটিভেট করছি না, কম রেজাল্ট হলেও যাওয়া যায়, তো রেজাল্ট ভালো হওয়া উচিত। সেকেন্ড হচ্ছে একটা সিবি, যেখানে আপনার আইএলসের কথা থাকবে, আপনার গবেষণার কথাবার্তা থাকবে, এই টাইপের একটা সিবি। আমার গবেষণার পেপার নাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমি কনফারেন্সে অংশগ্রহণ করছি, সেমিনারে গিয়েছি, আমি অ্যাবস্ট্রাক্ট কম্পিটিশন অংশগ্রহণ করেছি, এই টাইপের কিছুটা থাকুক। থার্ড হচ্ছে একটা মোটিভেশন লেটার, 500 থেকে 1250 ওয়ার্ড, 1 পেজ থেকে 1.5 পেজ, 4-5টা প্যারাগ্রাফে লিখবেন এক্স্যাক্টলি আপনি কে, আপনার কি কি পড়ালেখা করছেন, কেন এই প্রোগ্রামে আবেদন করছেন, এবং প্রোগ্রাম শেষে আপনি কি করতে চান। আচ্ছা, 4 নম্বরে 2টা রিকমেন্ডেশন লেটার, এমন মানুষ, এমন টিচার যে আপনাকে মিনিমাম 1 বছর সময় ধরে জানে। সিনিয়র টিচার হলে একটু ভালো, যে তারা কম লেখে, খুব টু দ্য পয়েন্টে লেখে, জুনিয়ররা অনেক বেশি বেশি লেখে, বাট স্টিল এটাতে কোনো সমস্যা নেই। আর ফাইনাল হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। কিছু প্রোগ্রাম আছে যারা MOI, মিডিয়াম ইনস্ট্রাকশন অ্যাকসেপ্ট করে, সো আপনার আইএলটিএস না থাকলেও এটা দিয়ে চলবে, মানে ইউনিভার্সিটি থেকে যে কোনো ইউনিভার্সিটি দেশে, হ্যাঁ বাংলাদেশে যে ইউনিভার্সিটি দেয়। আর কিছু অধিকাংশ প্রোগ্রামে আইএলটিএস স্কোরটা চায় যদি কেউ ইউরোপ যাওয়ার চিন্তা করে। সো এই 5টা বিষয় যদি থাকে, ইউ আর রেডি। আপনার রেজাল্ট নাই, অবশ্যই আছে, যে কোনো স্টেজ পড়ালেখা করছেন। একটা সিবি বানাতে কত সময় লাগে? 2 ঘন্টা সর্বোচ্চ। একটা মোটিভেশনাল লেটার লিখতে কত সময় লাগবে? 2 ঘন্টা। চ্যাট জিপিটি 2 মিনিটে বানিয়ে ফেলবে, 2 মিনিটে দিয়ে দিবে, তখন এটা নিজের মতো করে। এরপরে চ্যাট জিপিটি কি বলে, এরপরে 2টা রিকমেন্ডেশন লেটার, এটা একটু সময় লাগবে, তাদের সাথে কথা বলতে হবে, একসাথে সময় দিতে হবে। তারপরে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আইএলটিএস এর এক্সাম, একটু সময় নিয়ে 3 মাস। আর এই 5টা বিষয়ের আর কিছু লাগে না। আইএলটিএস নিয়ে যদি একটু কথা বলি আমরা, যে অনেকেই মনে করে যে আমি আইএলটিএস 7 স্কোর, তো আসলে এটা সম্ভব না, কি করব, কত সর্বনিম্ন কত পাইলে যাইতে পারবে একটা একজন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আইএলটিএস 6 পাইলে প্রোগ্রামে আবেদন করা যায় বিশ্ববিদ্যালয়ে। আইএলটিএস 2টা কারণ দরকার, একটা হচ্ছে এমবিসি রিকোয়ারমেন্ট ফুলফিল করে ভিসা পাওয়ার জন্য, বলা থাকে না কিন্তু এমবিসি চেক করে। আরটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, ভর্তি হয়ে যাওয়া। ভর্তি হলে তো স্কলারশিপের ক্যাটাগরির বিষয় চলে আসে। সো 6 পেলে আপনি ইউনিভার্সিটির বিষয়টা অনেক জায়গায় শেষ করতে পারবেন। তো এখন এটা 6.5 করে ফেলছে অনেক ইউনিভার্সিটি। আর এমবেসির যদি ফেস করতে, ওখানে যদি আইএলটিএস কোনো ক্যাটাগরি বিষয় থাকে, বা আইএলটিএস যদি চেক করে 6.5, সো আপনি 6.5 হয়, আপনি স্কলারশিপও পাবেন, এমবেসির থেকে ভিসাও পাবেন। যত বেশি হবে তত ভালো। 7 হয়ে গেলে আপনি অলরেডি স্কলারশিপ পেয়ে যাচ্ছেন। 7.5 মানে ধরে নিতে পারেন স্কলারশিপ পেয়ে গেছেন, বাকি কাগজগুলো ঠিক করেন, এই আর কি। 7.5 পাওয়া খুব টাফ না? টাফ না। আমরা কখনোই ফোকাসড না কি করতে চাই। আপনি টানা 20টা মক টেস্ট দেন, দেখবেন যে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমাদের একটা থিওরি ছিল এরকম, যে 2 সপ্তাহ যদি কেউ মাথা নাড়া করে পড়ার টেবিলে বসে যায়, আমাদের পরীক্ষার সময় আমরা যেভাবে পড়ালেখা করি, তাহলে সে আইএলটিএস 7 পাবে, এবং এটা প্রমাণিত। অসংখ্য এক্সাম্পল আছে, আমরা দেখতাম আমাদের সময় আর কি। সো আইএলটিএস কঠিন না,
কঠিন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা শুরু করি, তারপর মোবাইল টিপতে বসি, তারপরে এটা দেখি, তারপর খেলা দেখি, তারপর ওটা দেখি, ফোকাস থাকি না। টানা 2 সপ্তাহ 3 সপ্তাহ পড়ালেখা করলে IELTS 7 পাওয়া সম্ভব। এখন আপনার ওই ইনস্ট্রাকশন দেওয়ার জগতে বা প্রশিক্ষণের জগতে আপনি এখন পর্যন্ত কতজনের সিভি দেখছেন, মানে ঠিক করে দেওয়ার জন্য রিকমেন্ডেশন? CV দেখি, এটা আমার একটা এক্সপার্টাইজ, আমি এটার উপর ট্রেনিংও করছিলাম 3 মাস। আমি একটা ক্লাসে ছিলাম, এই জন্য বলছি। এই সংখ্যাটা এভাবে বলি, আমার ইনবক্সে সম্ভবত 29,000 সিভি আছে এই মুহূর্তে। 29,000 সিভি আছে যারা বিদেশে পড়া করতে যায়। আজকেও ওই প্রোগ্রামে, যে প্রোগ্রামে আসছিলাম, প্রোগ্রামের কথাবার্তার পরে 5-7 জনের সিভি এখন আমার হোয়াটসঅ্যাপে আছে। আচ্ছা, সো এরা অ্যারাউন্ড এরকম 30,000 প্লাস সিভি আছে। সিভি আছে। তো একবার আমাকে বলছিলেন, একটা ক্লাসে আমি ছিলাম ওইখানে, যে মানে ইমেল করার ক্ষেত্রে বা সিভি লেখার ক্ষেত্রে আমরা যে উল্টাপাল্টা জিনিসপাতি লিখি, দরকার নাই ওই সব জিনিসপাতি লিখি। তারপরে হচ্ছে ইমেইলের নামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। নানান জিনিস লিখি। এই বিষয়টা একটু আপনার অভিজ্ঞতা আগে যদি বলেন। আমরা তো শিক্ষার্থীরা আসলে এরকম মাস্টার্স পাস করে ইমেল লিখতে জানি না। ইমেল কিভাবে লেখা যায়? আমি আপনাকে হয়তো দেখাতে পারবো যে লিটারালি আমি যদি এখন লাস্ট 50টা ইমেল দেখাই আপনাকে, যারা আমাকে প্রতিদিন ইমেল করে, এটা চাই ভাইয়া, ওটা পরামর্শ দেন, আপনি দেখবেন যে ওখানে 48টা বা 47টা দেখবেন যে সে কি লিখছে সে নিজেও বোঝে না। বাংলায় লিখে দিচ্ছে, নিচে নাম নাই, উপরে মানে সাবজেক্ট নাই, সাবজেক্ট লেখে না, এটা হচ্ছে। সো ইমেলটা কেন গুরুত্বপূর্ণ? আমরা অসংখ্য ইমেল খুলিও না। আগে খুলতাম, ফ্রি যখন ছিলাম, এখন তো একটু ব্যস্ততা বেড়ে গেছে। এখন চিন্তা যে ইমেল লিখতে জানা তাকে তো আসলে দেখে হেল্প করার কিছু থাকে না। ইসলাম না হোক, সে আসলে কিছু নেই, আমি তাকে 0 থেকে শুরু করতে, এই সময়টা আমাদের হাতে নাই হেল্প করার জন্য। কারণ ভলান্টিয়ার হেল্প তো আসলে সময় বাইর করে করতে হয় না ব্যস্ততার মাঝে। সো ইমেইলে আমরা একটা বড় বদভ্যাস হচ্ছে বাংলাদেশে, এখন কমতেছে অ্যাটলিস্ট, আমরা নিজের নাম দিয়ে প্রথম ইমেলটা খুলি তো আসলে ছোট বয়সে। এখন তো হয়তো SSC পাস করার পর খুলতেছে ছেলেরা, যে ফেসবুক আইডি খুলতে হয় সেই বয়সে আর কি। তো ইমেল খোলার সময় চিন্তা হয়, আমরা ওই যে বয়সে খুলে ওই সময় আসলে খুব ফ্যান্সি থাকি। আজকে একটা মুভি দেখলাম, মুভিটা করলো কে? শাহরুখ খান। অর্থাৎ একটা মুভি দেখলাম জেমস বন্ড, ইমেল খুলে ফেললাম জেমস বন্ড 007@gmail.com। আর মেয়েরা করে কি মুসলিমা, আমাতুল্লাহ, এই টাইপের, মানে সে যাকে ফলো করে বা কিছু একটা একটু ফ্যান্সি টাইপের। তো এই জাতীয় ইমেল আসলে স্বাভাবিকভাবে কখনোই খোলা হয় না। আমরা খুলি না, আগে খুলতাম, দেখতাম কি লেখে না লেখে। এটা তো কেউই খুলবে না যারা এটা আর বিষয়ে এটাকে ফেসবুক এখন এগুলোকে ইসলাম হিসেবে, সরি জিমেল এগুলোকে ইসলাম হিসেবে নিয়ে ডিটেক্ট করে। আচ্ছা, আপনি যতই মেধাবী হন না কেন, কারণ ইমেল ঠিক নেই যার, এই নামগুলো ধরে ফেলতে পারে। যে জন্ম তারিখ থাকে, জন্ম সনদ আমি এই থাকে। টাইপের নামে যদি 10-15 টাকা আমি একটু ব্লগ দেখাই বা স্প্যাম দেখাই আপনি দিই, কয়েকটা নাম বলেন একটু, যে নামগুলো পাওয়া যায়। প্রচুর পিকে দিয়ে নাম আছে, পিকে আলট্রা, এরপরে ফেন্টিয়াম 5, মানে আনবিলিভেবল, এগুলা বলতে গেলে হাসি পাবে, অনেক নাম আছে। অমুক রাসেল, তমুক আব্দুল্লাহ, হচ্ছে আব্দুল্লাহ অমুক, এরকম থাকে না? আরো অনেক কিছু আছে। স্বদেশ থেকে বলছি @gmail, মালয়েশিয়া থাকি আমি @gmail, কত না এরকম অনেক আছে ছেলে পেলে। ওই জীবন একটা করছে, এটা চেঞ্জ করলো না আর কি। মানে এটা পড়তে গেলে তো মাঝে মাঝে, মানে এটা তো আসলে কোনো মিনিং করে না, নাম তো হইতে হবে না। আপনি আমাকে রিচ আউট করছেন, দেখলে বোঝা যায় নাম কিনা। আর পৃথিবীর সকল দেশের নামগুলোর কাছাকাছি, এটা বোঝা যায়। নামের শেষে থাকলে থাকলে ক্রিস্টিনা, এটা সেটা আমরা বুঝি মেয়ে, অন্য কিছু থাকলে এটা ছেলে, এরকম বোঝা যায় অনেক কিছু আছে। তার মানে ইমেল নামটা অবশ্যই, মানে এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি ইন্ডিভিজুয়াল কাউকে ইমেল করেন, আপনি প্রফেশনাল না হলে, সে যদি প্রফেশনাল মানুষ হন, আপনাকে সে কোনো রিপ্লাই দিবে না, দেয় না। আর সিভির ক্ষেত্রে সিভি তো আমরা কত ভুল করি। ধরেন যে একটা প্রতিষ্ঠান যদি কাউকে নিতে চায়, 1000 সিভি সাপোজ দেখে, এর মধ্যে বেশিরভাগ আগেই ফেলে দেয়, এটা বলছিলাম। আমি একটু বলি, ধরেন আমি একটা প্রোগ্রামে 1200 সিভি রিসিভ করলাম, আমাকে 1200 শিক্ষার্থীর সিভি দেখতে হবে, তার জন্য সময় আছে আমার জন্য 2 সপ্তাহ। আপনাকে একটা সিভি দেখতে কত সময় নেবেন আপনি দেখার জন্য? আপনি দায়িত্ব পাইছেন, এখন কত সময় নেবেন? 10 মিনিট তো লাগবেই। 1200 সিভি 10 মিনিট করে 12,000 মিনিট, 12,000 মিনিট মানে কত ঘন্টা? অনেক, কয়েকদিন, কয়েক মাস। হ্যাঁ, একটা সিভি আসলে আমরা দেখি, কিন্তু মানে এত এটা সময় তো প্রমাণিত, কারো হাতে একটা নাই। সিভি দেখতে 7 থেকে 17 সেকেন্ড সময় ব্যয় করা হয়। সিভির প্রথম পেজটা যদি ভালো না লাগে, আমি এখন একটা সিভি দেখলাম, আমি প্রথম পেজটা দেখলেই মানে 5-7-10 সেকেন্ড আমি বলতে পারবো যে সে কোথায় কোথায় মিস্টেক করছে আর কি লেখছে। কারণ আমরা আসলে যেটা খুঁজি বেসিক্যালি তার রেজাল্টটা কি, কোন পর্যায়ে আছে। প্রথমে দেখি সিভির ডিজাইনটা, ফন্ট সাইজগুলো ঠিক আছে কিনা, ডিস্টেন্স ঠিক আছে কিনা, কয়টা কালার ব্যবহার করছে, মানে আপনি এটাকে একবার গার্বেজ বানাই ফেলছেন কিনা, নাকি দেখতে সুন্দর লাগছে লাল নীলে, যে আমরা মাঝে মাঝে পরীক্ষার খাতায় যে লিখি এরকম। আমরা এই জন্য বলি যে 2টা ফন্ট, 2টা কালার আর 2টা ডিস্টেন্স, মানে ফন্ট সাইজ, 2টা ফন্ট, 2টা কালার বেশি ব্যবহার করা যাবে না। এর বাইরে আসলেই বোঝা যাবে যে ওরা আসলে অপ্রয়োজনে ফাও কাজ করার সময় বেশি। ফাও কাজ করার লোকজনকে স্কলারশিপ দেওয়া যায় না, তাই না? ভুল করি কি, সিভিতে
2টা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখি। একটা ইমেল করতে যাচ্ছে মাস্টার্সে, তার একটা ওয়েবসাইট থাকে, তার একটা গিটহাব আইডি থাকে, তার আবার লিঙ্কডইন আইডি থাকে, মানে 10টা আইডি দিয়ে রাখলো। মাস্টার্স পড়ালেখা করতে এসে 10টা কাজ করো, তুমি অলরেডি নিজেকে প্রচার করতে 10 টাকা দেওয়া লাগে, এটা নিজে বোঝা যায়। আবার 2টা ইমেল আইডি দিয়ে রাখে, আবার 2টা মোবাইল নাম্বার ব্যবহার করে। বাংলাদেশিরা খুব বেশি করে 2টা করে নাম্বার দেখে। কেন? এদের চিন্তা হচ্ছে যে আমাকে না পেলে আমার বাবাকে পাক, বান্ধবীকে পাক, অথবা আমি 2টা নাম্বার ব্যবহার করি। যদি এই কারণে যদি এই টাইপের যারা আছে সব ডিসকোয়ালিফাইড। কেন? ফাও কাজ করার লোকজনকে কেউ সুযোগ দিতে চায় না। আর কি কি লিখতে হয়? অনেকেই দেখা যায় জীবন বৃত্তান্ত পুরোটাই সিভিতে সব আমরা লিখে মাথায় ফেলে। রাখবো যে আমরা বুলেট পয়েন্ট ব্যবহার করব, সেন্টেন্স ব্যবহার করব না। আমাদের বাংলাদেশের কারিকুলাম অনুসারে আমরা সিভি ফলো করতে যেয়ে আমরা তো আসলে বিডিজ অফ সিভি ফলো করি। কেরিয়ার নিয়ে বলতে চাই যে কেরিয়ার অবজেক্টিভ, আমি আমার সারা জীবন যা পড়া করলাম তা এমন একটা জায়গায় ব্যয় করতে চাই যেখানে আমার নলেজটাকে যথাযথভাবে মানে সবাই একই প্লেস ধরনের, করতে পারবো। একই গদবাদা কথাবার্তা। বাস্তবতা হচ্ছে প্রফেশনাল সিভিতে কখনো এই যে কথা আসে না। আপনার ইন্টারেস্টটা কি? রিসার্চ ইন্টারেস্ট অথবা জব ফিল্ডে কি নিয়ে কাজ করতে চান? আপনি রিসার্চার থাকলে রিসার্চার হিসেবে কিছু কথা বাপের নাম মায়ের নাম এই না, সেই প্রশ্নই আসে ওরা না। জানতে চায় না আসলে এগুলো। কিছুই জানতে চাইবে না। একবার গ্রাম ডিস্ট্রিক্ট। আমি এটা করতাম আগে, এই জন্য জারি খেয়েছিলাম। বাট বেসিক্যালি এটা হচ্ছে এরকম যে আপনি নিজের নামটা লিখবেন, একটা পোস্টাল অ্যাড্রেস দিবেন যে ঠিকানা যাবে। লেটস আপনার এই অ্যাড্রেসটা যেরকম এত বাই এত, এই বাসা, এই শহর, এটা চিঠি যাবে। অফিশিয়াল একটা মোবাইল নাম্বার থাকবে, এটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য। অবশ্যই একটা ইমেল। আপনার যদি প্রফেশনাল ইমেল না থাকে জিমেলে করেন, সাধারণত অ্যাকসেপ্টেবল। ওই ওয়েবসাইট এটা সেটা দেওয়ার দরকার। একান্ত যদি আপনার কোনো একটা প্রফেশনাল আইডি থাকে, রিসার্চ গেটের আইডি, এই টাইপের আইডি ব্যবহার করতে পারেন। আর কিচ্ছু দরকার নেই। জাতীয়তা বলতে পারেন, ছেলে নামে এটা ছবি দেখলে বোঝা যায়, না বললেও সমস্যা নেই। দ্যাটস ইট। এরপরে যে আপনার সর্বশেষ পড়ালেখা সবার আগে আসবে। আমি মাস্টার্স করছি এই মুহূর্তে, এটা আগে আসবে। তার আগে কি করছিলাম সেটা পরে যাবে, এভাবে যাবে। কতটুকু দেবো? মাস্টার্সে অ্যাপ্লাই করলে 2টা, মানে নিয়ম হচ্ছে আপনি যে লেভেলে অ্যাপ্লাই করবেন তার আগে 2টা স্টেজ জানা থাকতে হবে। আচ্ছা, আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন তাহলে ব্যাচেলর এবং এসএসসি থাকতে হবে। ওকে। এটা হচ্ছে নিয়ম নর্মালি। আপনি যদি এসএসসিতে খুব ভালো রেজাল্ট করে থাকেন, আমার খুব কনফিউশন থাকতো যে আমি তো গোল্ডেন দিয়ে দিই, এই টাইপের দেন, কোনো সমস্যা নেই। বাট এইভাবে আসে। যদি আর মানে যদি অনেকে 8 এর দে 5 না না না, এগুলো তো পাগলামি, এগুলা মানে অপ্রয়োজনীয় কাজে বিজি থাকে, কেন তাকে নেবে? এত ফাও কথা বলার দরকার? আপনি ক্লাস 8-এ কি সাবজেক্ট ছিল মনে আছে? লেখলে হলো, লেখে কথা সত্য, এগুলো করা যাবে না। বাট সিবিতে আমরা এখন যেটা করি, মাস্টার্স লেভেলে একটু রিসার্চ নলেজ থাকা উচিত। একটা দুটা পাবলিকেশন থাকলে ভালো, সেমিনার, সিম্পোজিয়াম, সামার স্কুল, উইন্টার স্কুল, কম্পিটিশন, প্রজেক্টস, এই টাইপের কিছু কিছু থাকলে ভালো। যত থাকবে তত ভালো আর কি। আর কিছু কমন মিস্টেক আছে সিবিতে, পাবলিক কপি পেস্ট বেশি করে, দেখলেই বোঝা যায় নিজে এটা উঠছে না। অসংখ্য টোন আছে, মানে লেখার এটা ওই দেখলে এক জায়গায় যাইলে আর জায়গায় গেলে 2টা পার্থক্য করলে বোঝা যায় যে প্রথম পেজটা ওর নিজেটা, মানে ওর আর্জেন্ট থেকে কপি করছে, সেকেন্ড পেজটা নিজে নিয়ে আসছে। আমাদের কপি পেস্টের যে আমার চলে আসে। আমার একটা গল্প আছে খুব মজার। আমি আমার সিভি একবার পেয়েছিলাম আরেকজনের কাছ থেকে আর কি। আচ্ছা, মানে আপনার নিজের সিভি? হ্যাঁ, পাঠাইছে কোন একটা প্রোগ্রামে। প্রোগ্রাম বলতে এই মানে সিভি দেখার জন্য না, একটা অফিসিয়াল একটা কোনো একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করছিল। সে সিভি কোনোভাবে আমার কাছে আসছে, দেখার দায়িত্ব করছে। আমি সিভি তো সবসময় দেখি, আমি দেখি যে নিচে একটা লাইন, সেটা আমার সিভির লাইন। আমি এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আমার সিভি আর কাউকে দিই না কপি পেস্ট করার জন্য। আমি সিভি টেমপ্লেট দিই এখন, সব সবাই কোন দিয়ে ক্লাসে আপনি দিবেন বা করছেন নিচে কোনো ভাবে কোনো সময় এখন আমি টেমপ্লেট দিই, বলে যে এখানে লেখা থাকে এটা ফিল আপ করো, ওটা ফিল আপ করো। আমার আর কোনো ডেটা নেই আর কি। উচ্চশিক্ষায় কেউ একজন সিলেক্টেড হলো যাওয়ার জন্য, তো এখন টাকা পয়সা বা বিভিন্ন কিছু ম্যানেজমেন্টের বিষয় থাকে। সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় এখন, যেটা মানে কিছু টাকা পয়সা ব্যাংকে স্টেটমেন্ট দেখাইতে হয় বা এরকম কিছু বিষয় আছে। তো এটা আসলে একজন তো এত টাকা থাকে না অনেক সময় আমাদের দেশে, যেটা করে যে ডিপোজিট দেখা, এটা সহজভাবে কিভাবে এই শর্তগুলো কিভাবে আসলে একজন সেলফ ফান্ডিং এর যে মানে স্কলারশিপ নিয়ে যায় তার কোনো সমস্যা নেই, কিচ্ছু লাগে না। আচ্ছা, মানে ব্যাংক হিসেবে কিছু লাগেই না। আর যদি কেউ সেলফ ফান্ডিং এ যায় তখন লাগে। যদি কেউ ডিপোজিটের বিষয় থাকে ব্যাংক হিসেবে নিতে হয়, এটা আসলে হুট করে একদিনে সব টাকা ঢুকানো ঠিক না। আচ্ছা, একটু আস্তে আস্তে বিভিন্ন সময়ে, এবং টাকাটা একবার সমান সমান টাকা 1 লাখ 1 লাখ 1 লাখ না হোক, কখনো 57,000, কখনো 99,000 এই টাইপ করে হোক। মানে ভাঙা ভাঙা বাট এটা একদিনে করা ঠিক না। আপনি এটা দীর্ঘ সময় 3-4 মাস লাগে, কারণ আপনাকে 6 মাস বা 3 মাস স্টেটমেন্ট চা হয়। সো এই 3 মাস ধরে টাকা ঢুকুক, 12 বেশি সময় ধরে এই প্রিপারেশন রাখা উচিত। আর টাকা পয়সার কারণে পড়ালেখা অফ হয় না। আপনি একবার এডমিশন পেয়ে গেলে এটা একটা সলিউশন আসবেই। ব্যাংক স্টেটমেন্ট লেখা হচ্ছে ভিসা পাওয়ার জন্য। সো ভিসা অফিসাররা চেক করতে চায় যে আপনি আসলে ওখানে যে পালায় যাবেন না, ইলিগাল হয়ে যাবেন না। সো এটা শুধু টাকা না, আর অনেকগুলো বিষয়ের সাথে জড়িত আর কি। আপনি যে ডকুমেন্টেশন করবেন, মাথা রাখতে হবে যে জীবনে কোনোদিন কোনো কাজে ফেক করবো না।
আচ্ছা। মিথ্যা তথ্য দেব না। একটু একবার কষ্ট দিলাম, হলেও এটা যেন যেটাই হোক সত্য কথা বলবেন। এম্বাসি সত্য কথা খুঁজতে চায়। কেউ কেউ দেখা যায় যে টিচারের রিকমেন্ডেশনটা সে নিজে লিখে আরেকটা ইমেল এটা টিচার যদি বলে হুম। আপনি লিখে আপনি টিচারকে দেন, টিচার আপলোড টিচার করবে। পাঠায় আর আপনি যদি অন্য জায়গা থেকে আপলোড করে দেন, এটা অনেক সময় ধরা পড়ে যায় আপনার স্টুডেন্ট লেখার স্টাইল টিচারদের লেখার স্টাইল পার্থক্য থাকে। হুম। আপনার যেহেতু আমি সিভি পড়ছি, মোটিভেশন লেটার পড়তেছি, আপনার ওই রিকমেন্ডেশন মানে লেখার স্টাইল কিন্তু বুঝে ফেলা যায়। হ্যাঁ। খুব এটা হয় না, বাট বোঝা যায়। তো আমরা আর সবশেষ যেটা জানবো সেটা হচ্ছে, আপনি বলছিলেন যে কম সিজিপিএ সমস্যা নাই, চেষ্টা করলে টাকা পয়সা অসুবিধা নাই। আমাদের কনফিডেন্স লেভেলের জায়গায় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অনেকে একটু ভয় পায় যে আমি কি যাইতে পারবো, আমার যাওয়া সম্ভব কিনা। আপনি এদেরকে কি বলবেন? এই আপনার ভাইদের কথা অ্যান্সার আছে, ভয় পাওয়া যাবে না। অসংখ্য এক্সাম্পল আছে। তার যদি জানতে হয় যে আমার এই ব্যাকগ্রাউন্ড থেকে কে কে গেছে আমাকে বললে আমি জানাতে পারবো। লিটারালি একটাই কাজ, ভয় পাওয়া যাবে না, সিদ্ধান্ত নিতে হবে, টাইম লাইন ফিক্সড করতে হবে। আমি কবে যেতে চাই, কদিন ধরে কাজ করব, তারপরে বাকিগুলো আসবে। প্রথম বিষয় হচ্ছে আমরা নিজেকে ছোট বনবো না, মানে ছোটভাবে ভাববো না। আমি মনে করবো যে আমার দ্বারা দুনিয়া সব করা সম্ভব, এবং এটা সত্য, সব করা সম্ভব। মানে স্কলারশিপের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো খুব বেশি না। কোনো আছে, এটা ইম্প্যাক্ট আছে? একটা এক্সাম্পল আপনি মাথায় নেন, হংকং ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 14তম, আচ্ছা। বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং নাই। ইউরোপিয়ানরা তো এই ন্যাশনাল ইউনিভার্সিটির নামটা শুনছে, হংকং শুনছে না? সো দুনিয়ার সব ন্যাশনাল ইউনিভার্সিটি ওর কাছে ন্যাশনাল ইউনিভার্সিটি, আচ্ছা, ওটা দেখার সুযোগ নাই। নর্মালি যেটা হয় স্কলারশিপের ক্ষেত্রে আপনার কোয়ালিটি খোঁজা হয়, রাইট। কোথায় থেকে আসছেন, কি করছেন, কিচ্ছু দেখে না। আর কোয়ালিটি বোঝার একটা উপায় হচ্ছে রিকমেন্ডেশন, মোটিভেশন লেটার, কিভাবে লিখছেন, সেন্টেন্সগুলো ঠিক আছে না, গ্রামার ঠিক আছে, চ্যাট জিপিটি। মানে কে পাবলিক, কে প্রাইভেট, কে আপনারা ন্যাশনাল, 36 জুলাই আন্দোলন করে দেশ চেঞ্জ করে ফেলেছেন কিসের বিরুদ্ধে? বৈষম্যের বিরুদ্ধে। এই বৈষম্য আমাদের দেশে, দুনিয়ার কোথাও, স্পেশালি ইউরোপে আমি কখনো কোনো এইগুলো নিয়ে কথা বলার সময় কই। আমার তো দরকার হচ্ছে স্টুডেন্ট মেরিট, মানে মেরিট বেসিস স্টুডেন্ট। আমি যদি স্টুডেন্ট পেয়ে যে আমার এগুলো জানার দরকার আছে, সে কোথা থেকে আসছে। আর সবশেষ একটা বিষয় জানবো যে আপনার অনেকগুলো দেশের অভিজ্ঞতা আছে, তো বাইরে গেলে আমাদের কালচার নিয়ে একটা চিন্তা থাকে মাথায়, বা বিশেষ করে যারা ইসলাম ধর্মাবলম্বী আছে তারা চিন্তা করে আমার ধর্ম নিয়ে, এবং এই যে রিলিজিয়ানকে চর্চা করার ব্যাপারটা। আপনার তো অনেক অভিজ্ঞতা সেই জায়গায়। যারা প্র্যাকটিসিং মুসলিম আছে তাদের কি কোনো ভয় পাওয়ার কোনো কারণ আছে? আমি যে শহরে থাকি স্পেনের, এই শহরে হিজাব নিষিদ্ধ। আমার ওয়াইফ প্রতিদিন হিজাব পরে। আচ্ছা। লিটারালি আইন কানুন, রেসিজম এগুলো আসলে খুব একটা ফলো করে না। আর এখনকার মডার্ন সময়ে মানে যারা নতুন আমাদের প্রজন্ম, এরা সবাইকে নিজের লোক মনে করে, মানে সবাই, আমরা সবাই মিলে। কিছু জায়গা আছে যেখানে তো বৃদ্ধ মানুষ বেশি, তাদের মধ্যে একটা রেসিজম কাজ করে, তারা এখন ওই আগের ধ্যান ধারণায় আছে। ধর্ম পালন করার জন্য বিদেশ বেটার। আমি বাংলাদেশে কখনো আমার ওয়াইফ নিয়ে যেয়ে কোনোদিন কোনো ঈদের নামাজ পড়িনি, বিদেশে কোনোদিন ওয়াইফ স্যার ঈদের নামাজ পড়িনি। আচ্ছা। মানে একটা খোলা মাঠে নামাজ হয়, একসাথে 50,000 মুসলমান আমরা মানে নামাজ পড়ি, সবাই চলে আসে, সবাই। এটা একটা ফেস্টিভ্যাল। ওখানে আসলে ওখানে সবাইকে পানির বোতল দেয়, খেজুর দিচ্ছে। মানে ওই যে আমরা যে দোয়াটা পড়ে না, এগুলো আপনি 2 কিলোমিটার দূর থেকে শুনবেন। হেলিকপ্টার উপর দিয়ে টহল দিচ্ছে, কারণ 50,000 মানুষ কন্ট্রোল করা। হঠাৎ করে একদিন সকালবেলায় আমরা স্টেডিয়াম ভাড়া নিয়ে নামাজ পড়ি আর কি, ওখানে ঈদের নামাজ। এটা একটা ফেস্টিভ্যাল। সো ধর্ম পালন তো বাধা না, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, সেই এটা আমরা মনে করি মিডিল ইস্টের লোকজন। বাট এখনকার প্রজন্ম এগুলো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। তো বাংলাদেশে ধর্ম পালন করা বেশি কঠিন। আচ্ছা। বোরকা পরে হেঁটে গেলে টাকায় থাকা লোকজন দুঃখজনক আমাদের। মানে বাংলাদেশে আমি খারাপ বলছি না, এটা হয় আমাদের দেশে, বাট বাইরে আপনাদের তাকানোর সময় নেই। তোদের একটু রিলিজিয়াস হলে এটা বিভিন্ন ট্যাগ দেওয়া হয়, বাংলাদেশে এগুলো বাইরে নাই। লিটারালি অ্যাটলিস্ট মানে আমরা 1-2বার রেসিজম শিকার হয়েছি বৃদ্ধদের কাছ থেকে, সেই কথাবার্তা রেসিজম। এরা রেসিজম করবে একটু ডিফারেন্টলি, আপনি বুঝবেন এটা রেসিজম কিনা। যাদের অভিজ্ঞতা তারা বলতে পারে। একটা এক্সাম্পল দিই, কোনো একজন বলতেছিল যে ট্রেনে ট্রামে আমরা যাচ্ছি, আমি আর আমার ওয়াইফ, আমি যখন প্রথম স্পেনে যাই, আমাকে বলতেছে তোদের দেশে ইঁদুরকে কি বলে। আচ্ছা। আমি ইংলিশে বললাম, না তোদের ভাষায় কি বলে, মানে সে তার স্পেনিশ ভাষায় বলছে, এটা আমার ভাষায় কি বলে, এটা বলছে নেমে গেছে। তো আমার তো স্বাভাবিক, সে ইঁদুর কথা জিজ্ঞেস করতে মাথায় নেই। একটু পর আমার পিছনে দাঁড়ায় আছে, সে বলছে তুমি তাকে কাউন্টার দিলে না কেন, তুমি পুলিশ কল দিলে না কেন, কেন কি হয়েছে? সে ইঁদুর বলে তোমাদেরকে কিন্তু সে মানে রেসিজম করছে। সে বুঝে দিচ্ছে তুমি তোমার দেশ থেকে এখানে এসে ইঁদুরের মতো আমার সম্পদ খাচ্ছ। আপনি যদি বুঝতে পারেন রেসিজম, ওইটা হচ্ছে বৃদ্ধ মানুষ ছিল। আমাকে একজন আরেকজন এরকম বললো, যে সরাসরি বলে না, একজন বলতেছে তুমি কোন দেশের, তো কবে যাবা, দেশে কবে যাবা, এইটাই ফিরে, এইটাকেই আমরা রেসিজম বলি আর কি। আমার দেশে আমরা অনেক আরো খারাপ কথাবার্তা বলি, কোন জেলা থেকে আসছো, কি করছো না করছো। একটা কথা আমি এভাবেই বলি, আল্লাহ ওইসব দেশগুলোকে, ফার্স্ট ওয়ার্ল্ড দেশগুলোকে সব দিয়েছে, ধর্ম দেয় নাই।
আর আমাদেরকে ধর্ম আমরা দিছে। বলি ধর্ম দিচ্ছে, হুম। আমরা যে কি ধর্মের কি অবস্থা করছে তো নিজেরাই দেখি না। আচ্ছা, এখন আমরা একবারে আরেকটা বিষয়, এটা একবারে মোটামুটি ডিফারেন্ট আর কি। আপনি অনেকগুলো কাজ করছেন এখন, তো এর মধ্যে পলিসি নিয়েও কাজ করতেছেন। তো পলিসি অ্যাডভাইজার হিসাবে বা যাই বলি না কেন, আপনার এই পরিচয়ে আমরা সম্প্রতি দেখলাম আপনি বাংলাদেশ জামাত ইসলামী যে একটা পলিসি সামিট করেছে, সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছিলেন, ডিপ্লোমেটরা ছিলেন, রাজনৈতিক এবং বিভিন্ন ব্যক্তিবর্গ ছিলেন। আপনি সেখানে একটা প্যানেলের সদস্য ছিলেন। ছিলাম। তো সেটা কি নিয়ে আলোচনা করেছিলেন, বা আপনি জামাত ইসলামের আমন্ত্রণে বা জামাতের প্রোগ্রামে কিভাবে গেলেন? এটা একটা লম্বা হিস্ট্রি। বাংলাদেশ জামাত ইসলামী সাহেব যেটা করে বা ছাত্র শিবির, এটার একটা লম্বা মানে বড় নেটওয়ার্ক আছে সারা দুনিয়ায়। মেধাবীদের একটা বিশাল অংশ আসলে তাদের সাথে কানেক্টেড। দেশ পরিবর্তনের আগে এবং পরে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য অনেকে রিচ আউট করে। তো সেই জায়গা থেকে যেহেতু একটা দেশে পরিবর্তন, সামনে নির্বাচন আসছে, ম্যানিফেস্টো ডিজাইন করা শুরু হয় অনেক আগে থেকে, সব দলেরই করে। তো সব ম্যানিফেস্টো করতে হলে তাদের তো পলিসি ডিজাইন করতে হবে আগে, আমরা দেশে কি বলবো। সেখান থেকে কিছু লোকজন সহায়তা চাওয়া হয়। আমি বলবো লাকিলি আমি আসলে সেখানে ইনভলভ হয়ে যাই। যুবকদের নিয়ে যেহেতু কাজ করি আমার প্রফেশনাল জায়গায় এখন, বা আগেও যেহেতু ইরাজমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, আমি কারেন্ট চেয়ার ফর গ্লোবাল মোবিলিটি, ইন্টারসেকশনালিটি অ্যান্ড ব্রেন সার্কুলেশন, মারি কুরি অ্যালুমনাস অ্যাসোসিয়েশন, দুনিয়ার 22,000 ডক্টরদের, মানে ডক্টরেট বলতে পিএইচডিধারীদের একটা সংগঠন। সেটা আমি সারা দুনিয়াতে ইউথদের যে মোবিলিটি হয় এটা নিয়ে কাজ করি। সো ইউথদের নিয়ে অনেক কাজ করার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। সেই জায়গা থেকে আমার থেকে পরামর্শ চাওয়া হয়, এটা কীভাবে করা যায়, ওটা কীভাবে করা যায়, বিভিন্ন ডেটা প্রোভাইড করা হয়। তো সেগুলো নিয়ে অনেক দিন ধরে, এটা আসলে দীর্ঘ সময় নিয়ে কাজ করে ফাইনালি দেশে তাদের যে অ্যাসপায়ারিং বাংলাদেশ সামিট হলো, সেই সামিটে প্রেজেন্ট করার জন্য পাঠানো হয়। এবং একটা পর্যায়ে আমরা ফিল করি বা তারাও ফিল করে যে আসলে যে বিষয়ে এক্সপার্ট তাকেই মানে করা উচিত এটা প্রেজেন্টেশন। জামাতের ব্যাপারে একটা কথা বলা হয় যে তারা নিজেদের লোক দিয়ে সব কাজ করায়, এক্সপার্টদেরকে আসলে খুব বেশি মূল্যায়ন করে না, এটা কি সঠিক? জামাতের নিজস্ব অসংখ্য এক্সপার্ট আছে, এত বেশি এক্সপার্ট হয়তো সবাই মূল্যায়ন পায় না, আমি এটাকে বলবো, এটা আমার অভিজ্ঞতা। একটা পেপারের পিছনে অনেক লোকজন সময় দেয় পলিসি পেপারে, তার মানে অনেক এক্সপার্ট আছে তাদের। জামাত এক্সপার্টদেরকে মূল্যায়ন করে না বা এক্সপার্টদেরকে, আমি এটাকে একটু ডিফারেন্টলি দেখি। জামাত আসলে এক্সপার্টদের হাব নিয়ে বসে আছে, যেটা তারা যখন দরকার তখন তো মার্কেটে লঞ্চ করে আর কি। অনেক ট্যালেন্টেড লোকজন আছে বিভিন্ন দেশে, আমি দেখেছি ইউরোপের অসংখ্য দেশের খুব নাম করা ইউনিভার্সিটির প্রফেসর সামহাও জামাতের সাথে কানেক্টেড বা জামাতপন্থী আর কি, বা জামাতকে সাপোর্ট দিতে ভালোবাসে। আরেকটা কথা আমি এখানে একটু ক্লিয়ার করি, এটা শুধু জামাত না, যে কোনো রাজনৈতিক দল যদি আমরা যারা বাইরে থাকি অনেকদিন ধরে তাদেরকে অ্যাপ্রোচ করে, আমার মনে কেউ না করবে না। দেশের স্বার্থে সময় দিতে সবাই ভালোবাসে, কিন্তু অ্যাপ্রোচটা যেন যথাযথ হয়। কারণ এক্সপার্টরা রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক কাজ করার চিন্তা করেন, আপনাকে নিয়ে সারাক্ষণ মারামারি করবে, আপনার পক্ষে বক্তব্য দিবে, এরকম না। আপনি হেল্প চাচ্ছেন একটা স্পেসিফিক বিষয়ে, যে বিষয়ে আমরা এক্সপার্ট, আমি এক্সপার্ট, সেই বিষয়ে জান দিয়ে হেল্প করবো দেশের স্বার্থ তো, যেই সরকার আসুক। সো এই ক্ষেত্রে জামাত আসলে লেটস সে খুব ভালো অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ রাখে, কারণ তাদের নিজস্ব এক্সপার্টরা দেশের বাইরে আছে। তো যেহেতু বাইরে থাকলে একটা পরিবেশ সম্পর্ক, সেই জায়গা থেকে জামাত আসলে আজকে তো মানে ওনারা যা করছেন পলিসি নিয়ে, আরো অনেক বড় পলিসি, ওদের অনেক ডিটেইলড পলিসি আছে। আপনি কোন পলিসিটা নিয়ে কাজ করছেন? ইউথ এমপ্লয়মেন্ট, আমাদের যুবকদেরকে কর্মসংস্থান কিভাবে নিয়ে আসা যায়। আচ্ছা, সেখানে মানে যেহেতু আপনি অনেকগুলো দেশে কাজ করেছেন এবং যুবকদের নিয়ে কাজ করেন, কি ধরনের পলিসিগুলো নিয়ে আলোচনা করেছেন আসলে, যদি একটু আমি সামারি করি। এখানে আসলে অনেকগুলো জায়গার এই পলিসির নিয়ে অ্যানালাইসিস করে আমাদের দেশের জন্য কিভাবে করলে বেটার, সেটার একটা রূপরেখা দাঁড় করানো। এটা আমি রূপরেখাই বলবো না, বাট আমি বলবো যে ইমপ্লিমেন্ট করা যাবে, সক্ষমতা আছে করার, এবং এটা 5 বছর মেয়াদে যে কোনো সরকার করতে পারবে। এটা নিয়ে আসলে লম্বা সময় ধরে পড়ালেখা, গবেষণা, বিভিন্ন মডেল চেক করে এটা করা হয়েছে। সো মোটা কথায় 5টা বিষয়। জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশে ইউথদের জন্য 5 বছরে 1 কোটি শিক্ষার্থীকে জব ডিমান্ড, মানে ডিমান্ড ড্রিভেন যে জব আছে, হাই স্কিল্ড যে জবগুলো আছে, লো স্কিল থেকে হাই স্কিলে মুভ করার জন্য 1 কোটি শিক্ষার্থীকে ট্রেনিং দিবে, শেখাবে। কি শেখাবে? যেটা মার্কেট দরকার, যা যা লাগে, মানে কার্যকরী বা একেবারে এটা যাদের একেবারে কম মানে মেধাবী, তাদের থেকে শুরু সর্বোচ্চ মেধাবী যারা, লেটস সে যে শিক্ষার্থী জীবন কিন্তু বিশ্ববিদ্যালয় স্কুলে যায় নাই,
সে এখন ক্লিনার। সৌদিতে, কাতার, কুয়েত, বা আপনি মিলিশিয়া যে কোনো দেশে যান, আপনি দেখবেন ইয়াতে এয়ারপোর্টগুলোতে সব ক্লিনারদের অর্ধেক আমাদের। বাংলাদেশ এই ক্লিনারটাকে যদি আপনি বাংলাদেশে একটু এসি নিয়ে কিভাবে কাজ করতে হয়, মেকানিকের কাজ শিখাই দেন, কম্পিউটার মেকানিকের কাজ শিখাই দেন, যেটা সে পারবে, অথবা ভাষা একটু শিখাই দেন, তার বেতনটা ওখানে ডাবল হয়ে যায়। সো এখন যদি সে বাংলাদেশে প্রতি মাসে 10,000 টাকা পাঠায়, সে তখন পাঠাবে 20,000 টাকা। আমাদের রেমিটেন্স বুস্ট করছে, ডাবল হয়ে যাচ্ছে। এটা নিয়ে অনেক অ্যানালাইসিস করা হয়েছে বিভিন্ন দেশের ডাটা নিয়ে। সো এটা হচ্ছে প্রথম টার্গেট, 5 বছরে 1,10,00,000কে ট্রেন্ড করা হবে। সেকেন্ড হচ্ছে 5 বছরে 50 লক্ষ শিক্ষার্থীকে জব প্লেসমেন্ট অথবা জব ক্রিয়েশনের আওতায় নিয়ে আসা হবে। দুইটা বিষয়, মার্কেটের ডিমান্ড আছে, যে লেটস সে জাপান বা আরো দেশ আমাদের দেশ থেকে ইউথদের নেওয়ার চিন্তা করছে কাজে লাগানোর জন্য। সো আমরা তাদেরকে ট্রেন করে সে যেই জবে চাচ্ছে সেই জবের সাথে ম্যাচ করে পাঠাবো। আবার আরেকটা হতে পারে যে আমরা আমাদের এখানে ইন্ডাস্ট্রি গ্রো করবে, আমাদের ইন্ডাস্ট্রিতে এখন ফরেনারও কাজ করে, আমাদের ইন্ডাস্ট্রিগুলো অনেক সক্ষমতা নেই। সো সরকার এমন একটা কমিটমেন্ট যাওয়ার চিন্তা করবে ইন্ডাস্ট্রিগুলোর সাথে, তুমি যদি আমার এই চ্যানেল লোকজনকে নাও, তোমার ট্যাক্সকে আমরা কমাই দেবো, এরকম কিছু অফার থাকবে। সো বাট তোমার কি লাগবে এটা বলো, আমরা এদেরকে ট্রেন করি, 6 মাস পর তুমি এটা পাবা। আচ্ছা, সো আমাদের দেশের যত ডিমান্ড আছে, ডিমান্ডটা সরকারের কাছে আসবে, সরকার কোঅর্ডিনেট করবে, কোথায় থেকে দেওয়া লাগে সেটা দেবে। এবং সেখানে একটা সুন্দর, মানে সবচেয়ে বড় যে বিষয়, ওই ট্রেনিং করানোর জন্য প্রত্যেক উপজেলা পর্যায়ে ট্যাক ল্যাব হবে, ইউথ ট্যাক ল্যাব। মানে আপনি উপজেলায় শিখতে পারবেন, জেলায় আসার দরকার নেই, ঢাকা তো আসার প্রশ্নই আসে না। ঢাকা অলরেডি ওভার ক্রাউডেড, এটা একটা মানে বাজে অবস্থায় গেছে। সো ঢাকা থেকে আমরা ডিসেন্ট্রালাইজ করছি, যে আমাদের পুরো পলিসি, যতগুলো পলিসি মানে হচ্ছে ইদানিং, সব হচ্ছে একেবারে মানে ঘরে নিয়ে যাওয়া, শহরে নিয়ে না আসা। মানে সেন্স হচ্ছে এরকম যে সবাইকে ডেকে নিয়ে আসা, ডিসেন্ট্রালাইজ করা। যেটা হচ্ছে আর কি, যে সবকিছু মোবাইল আপনার কাছে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে দোকান আপনার কাছে চলে যাচ্ছে। সো চাকরির ক্ষেত্রে এটাই চিন্তা, যে জেলা ভিত্তিক জব ব্যাংক করা হবে প্রতি জেলায়। এই জেলায় যত লোকের চাকরি দরকার, এই জেলায় যত চাকরি আছে, দুইটাকে ম্যাচ করা, এই জেলায় নতুন চাকরি ক্রিয়েট করা, এই জেলায় লোক বেড়ে গেছে, চাকরি কম, অন্য জেলায় পাঠানো, এগুলো ব্যালেন্স করা হবে। মানে দেশের মধ্যে মোবিলাইজ করা, আবার দেশ থেকে জেলা ভিত্তিক মোবিলাইজ করা। জেলাটা কেন বলছি, এটা বাংলাদেশের মডেলটা নাই, কিন্তু আমি দেখছি, আমি অ্যাটলিস্ট ইউরোপের 3-4টা দেশে দেখেছি, স্পেশালি ইতালিতে। ইতালির রোম শহরে যাদের চাকরি লাগে, অসংখ্য জায়গা আছে, ওখানে যে আপনি সিবি ইতালিয়ান ভাষা লিখে জমা দিয়ে আসবেন, 2-3 দিন পরে কল আসতেছে, ওই যা যা লিখে আসছেন, কোন কাজে চাকরি করবেন তার সাথে ম্যাচ করে জব দিতেছে আপনাকে। আমাদের এটা সময় লাগবে, কিন্তু এটা অসম্ভব না। 3 নম্বর যে আমার যেটা চিন্তা করছে, সেটা হচ্ছে যে 5 লক্ষ এন্টারপ্রেনার তৈরি করবে। এন্টারপ্রেনার তৈরি করবে বলছি আমরা, বিষয়টা এরকম যে ওরা কিছু না, তৈরি বলতে তারা জিরো, তাদের আইডিয়াটা চমৎকার, সেটা জামাত নেওয়ার চেষ্টা করবে, তাদেরকে অ্যাক্সেস টু ফাইন্যান্সের সাথে কানেক্ট করবে, তাদেরকে ইনকিউবেশন অ্যাক্সিলারেশন ফেসিলিটিস দিবে, তাদেরকে মার্কেটে লিঙ্ক করবে। লেটস সে কোন একটা নতুন, আমাদের দেশে যেটা হয় যে নতুন যে ড্রাগন ফল আসলো, ফল এসে আমরা ফলটা এত বেশি হচ্ছে, দাম কমে গেছে, আমরা এটা বিদেশে এক্সপোর্ট করার সিস্টেম জানি না। আমার স্পেনে এই মুহূর্তে ড্রাগন ফলের কেজি হচ্ছে বাংলাদেশের টাকা 1800 টাকা, আর আমি ঢাকা শহরে ড্রাগন খেতে পারতেছি 200 টাকা দিয়ে। তো আমি এটা পাঠাতে আমার কস্ট লাগবে কেজিতে 50 টাকা বাংলা টাকায়। সরকার যদি একটা সিস্টেম মেকানিজম ডেভেলপ করতে পারতো, স্পেশালি যারা ড্রাগন খেত তারা কম দামে খেতে পারতো, আর আমাদের দেশের লোকজন বেশি দামে বিক্রি করতে পারতো, অ্যাটলিস্ট 200 টাকা বেশি বিক্রি করতে পারতো। সো এই মার্কেট লিঙ্কেজটা আমাদের দেশে নেই। সো আমরা যে 5 লক্ষ এন্টারপ্রেনার তৈরি করবো, 0 থেকে একেবারে মার্কেট লিঙ্কেজ পর্যন্ত, জামাত অ্যাসিস্টেড গভর্নমেন্ট এই কাজটা করবে, জামাতের গভর্নমেন্ট যদি আসে। 4 নম্বরে আমরা যেটা বলছি, 1.5 মিলিয়ন ফ্রিল্যান্সার তৈরি হবে, স্পেশালি উইমেন যারা আছে, ঘরে বসে কাজ করবে, কম্পিউটারে কাজ করবে, বিদেশ থেকে রেমিটেন্স আসবে। অসম্ভব না, বাংলাদেশে অলরেডি 6,50,000 ফ্রিল্যান্সার আছে, বাট তারা নিজের ফ্রিল্যান্সার হয়েছে। আর এখন যদি সরকার সাপোর্ট করে বসে, ওরকম ছিল কিছুই নেই, হয়তো 2-4 জন পেয়েছে, যারা পেয়েছে তারা পালাই গেছে। আর অনেক ক্ষেত্রে বাধাও হয়, আসলে বাধা হয় না, যারা করে এগুলো সরকারি যে সহায়তা যারা নিচ্ছে এতদিন, আমরা যেটা দেখেছি সব হচ্ছে আসলে ফ্রড। রিসেন্ট শহীদ ওসমান বিন হাদির যে হত্যাকারী, সেও সরকার থেকে বিশাল অঙ্কের এই জাতীয় আইসিডি রিলিভান্ট ফান্ড পেয়েছিল। মানে ম্যাক্সিমাম আমরা দেখেছি ফ্রড। বাংলাদেশে অনেক বড় বড় অ্যাপস বানাবে, কোনো অ্যাপসই বানানো হয় না আজ পর্যন্ত, কাজ করে না। সো এই জায়গা থেকে সরকার, মানে জামাত যেটা চিন্তা করছে, যোগ্যরা মানে এন্টারপ্রেনার যারা হবে, তারা 5 লাখ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত সরকার সহায়তা পাবে, এবং সরকার নার্সিং করবে, টাকাটা হ্যান্ডেল করবে সরকার। আর 1.5 মিলিয়ন ফ্রিল্যান্সার তৈরি করবে, ঘরে বসে মেয়েরা কাজ করতে পারবে মার্কেটে। মানে ফ্রিল্যান্সিং যদি তাকে তৈরি করা হবে, এখানে আরও অনেক মাস্টার প্ল্যান আছে, আমরা তো একটু আপনাকে ধারণা দিতে পারি। যারা কাজ করবে, ফ্রিল্যান্সিংয়ের যে মার্কেটগুলো আছে, তাকে কাজে করার জন্য সে যদি যোগ্য হয়, সরকার তাকে সার্টিফাইড করবে, সরকার কানেক্ট করবে লেটসে যে প্ল্যাটফর্মগুলো আছে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো, এগুলোর সাথে তার কাছে এক্সপিরিয়েন্স থাকতে, সার্টিফাইড থাকবে বাংলাদেশ সরকারের। তার মানে হচ্ছে সে যদি পালায় যায়, কাজ করে সমত না বোঝায়, তাহলে সরকার জবাবদিহি করবে, সরকার জরিমানা দেবে। এটা একটা স্কিমের অধীনে নিয়ে আসা হবে।
So, এই টাইপের বিষয় এখানে আছে। আর ফাইনালি 4টা কাজ করতে, এই যে 1 কোটিকে ট্রেনিং করবেন, 50 লক্ষ চাকরি দিবেন, 5 লক্ষকে আপনি লেটস সে এন্টারপ্রেনার বানাবেন এবং 15 লক্ষকে আপনি ফ্রিল্যান্সার বানাবেন। এই কাজগুলো তো করতে হবে একটা কিছুর অধীনে, তাই না? বাংলাদেশে এখন 7টা মিনিস্ট্রি ইনভলভ: যুব কর্মসংস্থান, আর প্রাথমিক শিক্ষা, গণশিক্ষা, উচ্চশিক্ষা মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, লেবার, আইসিটি ডিভিশন এবং গ্লোবাল লোকাল গভর্নেন্স। যে আমাদের চিন্তা হচ্ছে একটা ইউনিফাইড গভর্নেন্স নিয়ে আসা যায়, অথবা একটা মিনিস্ট্রি নিয়ে আসা যায়, অন্যান্য মিনিস্ট্রি কিছু বাদ দিয়ে কমাই ফেলে, এগুলো দরকার নেই। লেটস আমাদের দেশে এখন গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজ নেই। গণশিক্ষা আছে আমাদের দেশে শুধু মানে বিভিন্ন পদ তৈরি করার জন্য। আপনি রিসেন্ট গণশিক্ষা কিছু শুনছেন? নৈশ স্কুল আছে কোথাও? মিনিস্ট্রি কিন্তু কাজ আছে এখানে। সো এরকম অনেকগুলো বিষয় আছে। তো এগুলোকে সব বাদ দিয়ে একটা ইউনিফাইড সিস্টেম নিয়ে আসা যায় কিনা, যেটা আসলে এক জায়গা থেকে কন্ট্রোল করা যাবে, ওভারসি করা যাবে, এবং সরকারের যে এক্সিস্টিং রিসোর্স আছে সেই রিসোর্সের মাধ্যমেই এটা করা সম্ভব, নতুন করে বাজেট দেওয়া লাগবে না। এই 5টাই আসলে হাইলাইটেড আর কি। আপনি এই পলিসিটা মানে আজকে উপস্থাপন করলেন। তো এখন জামাতের যেই পলিসিগুলো আমরা দেখলাম, যে অনেকগুলো পলিসি তারা আসলে আমাদের সামনে উপস্থাপন করেছে। তো এখানে একটা কোয়েশ্চেন থাকে যে আসলে এটা কি সম্ভব কিনা। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে এটা আর্থিক সামর্থ্য কিংবা মানে যে দুর্নীতির যে একটা প্রচার, যেমন আপনি সার্টিফিকেট দিবেন বা কোনো একটা কিছু করবেন, ট্রেনিং করবেন, এখানে দেখা যায় টাকা ট্রেনিং না করে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের দেশে একেবারে সত্যি কথা হচ্ছে। সো এই পলিসিটা করার সময় 2টা ডিরেকশন ছিল। আমরা কোনো কথা বলতে চাই না, ওভার প্রমিসড আন্ডার ডেলিভারিতে যেতে চাই না। আচ্ছা, আমরা আন্ডার প্রমিস ওভার ডেলিভারিতে যাব। সো কথা যেটা বলবো এটা থেকে অনেক বেশি করব। মানে এই দৃষ্টিভঙ্গি সামনে রেখে। সেকেন্ড বিষয় হচ্ছে কোন টাকা নেই সরকারের, এবার পলিসি সাজান। আমাদের অনেক হাইলি অ্যাম্বিশাস প্রজেক্ট ছিল এই পলিসিতে শুরুতে। যখন আসলে কথা যে কোন টাকা নাই, এটা বাদ দিনটা হবে না, ওটা বাদ দিনটা হবে না, ফিনান্স মিনিস্ট্রি টাকা দিতে পারবে না। পলিসিগুলো ডিজাইন করার সময় প্রত্যেকটা মিনিস্ট্রি যাগুলোর সাথে কানেক্টেড, লেটস আমরা পলিসি করতে যাচ্ছি, টাকা লাগবে, টাকা দেবে কি? ফিনান্স মিনিস্ট্রি। তাহলে ফিনান্স মিনিস্ট্রি যে বাজেট করছে সেই বাজেটের ভিতরে আছে কিনা আপনি জানার জন্য আমাদের যুব মন্ত্রণালয়ের যে বাজেট, লিটারালি এই বাজেট দিয়ে আসলে মানে তার একটা বিশাল অংশ 70% চলে যায় শুধু বেতন ভাতায়, আর বাকি যেটা আছে খুবই নামমাত্রা মূল্যে। তাহলে আপনি এখানে কিভাবে কাজ করবেন? আমলা এবং সিস্টেমকে টিকে রাখার জন্যই আসলে বেশিরভাগ এই মানে যারা কাজ করে তাদের বেতন দিতেই সব চলে যায় আর কি। তো সেই জায়গা থেকে জামাত পলিসিটা এমনভাবে ডিজাইন করছে যেগুলো কয়েক দফা হিসাব করা হয়েছে সম্ভব কিনা। আপনারা তো দেখেছেন বিভিন্ন এখানে প্যানেলগুলোতে এনবিআর এর সাবেক চেয়ারম্যান ছিলেন, এই টাইপের লোকজন ছিলেন, অথবা সিনিয়র সচিব যারা ছিলেন সাবেক, এই টাইপের লোকজন ছিলেন। এগুলো সরকারি মানে ডেটাগুলো নিয়ে অ্যানালাইসিস করে একটা পলিসি আসছে, সেটা 8-10 বার এটাকে 8-10 জন বিভিন্ন চেঞ্জ করছে, ফাইনালি এটা আবার কয়েক দফা ভেরিফাই হয়েছে। সো আমিও তো এতটুকু বলতে পারি, কারো যদি ক্রিটিসিজম আছে প্লিজ ওয়েলকাম, আমরা আপনাকে ওয়েলকাম করতে চাই। বাংলাদেশের কালচার তো ফাঁকা বলি, ফাঁকা বলি তো আপনার সাথে কথা বলার কিছু নেই না। জামাতের এই পলিসিতে আমরা কখনো ফাঁকা বলে দিই না। আপনি হয়তো অন্য দলের সাথে মিলে দেখেন, আমরা বলছি 50 লাখ, তারা 2 গুণ 3 গুণ বলছে। আপনি যদি আমাকে অ্যান্সার জিজ্ঞেস আমি অ্যান্সার দিতে পারি, বাট এটা পলিটিক্যালি এগেনস্ট হয়ে যায়। তার মানে এখানে কোনো ফাঁকা বলে ব্যবহার করা হয় নাই, যেটা মাঠে ইমপ্লিমেন্ট করা যাবে 5 বছর মেয়াদে সেটাই বলা হয়েছে, এবং সরকার হিসেবে জামাত ইমপ্লিমেন্ট করবে। জামাতের সরকার হলে জামাতের পারবে ইমপ্লিমেন্ট করতে, যাতে আসলে আরো বেশি সক্ষমতা রাখে। বাট তারা এমন একটা মানে এখানে এমন একটা লাইন টেনে দিয়েছে যেটা আমরা পারবই, সেটাকেই প্রস্তাবনা নিয়ে আসা হয়েছে। সবশেষ প্রশ্ন, যে আপনি জামাতের কি, জামাতের রুকন, জামাতের কোন দায়িত্ব? জামাতের কিছুই না। আপনি এটা বলতে আমি সমালোচক, প্রচুর সমালোচনা করার চেষ্টা করি পার্সোনাল লেভেলে, বাট জামাতের কোনো পদধারী না এখন পর্যন্ত। তাহলে আপনাকে কেন হায়ার করলো? এটা জামাত ভালো বলতে পারবে, বাট এতটুকু বলতে পারে যে অনেকদিন ধরে পলিসি নিয়ে কাজ করি, এবং জামাতের এই বিষয়ে অনেক পলিসিতে হেল্প করার চেষ্টা করেছি, ক্রিটিসিজম করেছি কি আনা যায়। সেই জায়গা থেকেই হয়তো জামাত মনে করছে যে না, আমরা হয়তো তাদেরকে হেল্প করতে পারছি, তাই তারা রিচ আউট করেছে। এটা আমার ক্ষেত্রে না, আর অনেকের ক্ষেত্রেই। এবং জামাত যেটা বলার চেষ্টা করেছে আমাদের কাছে যে লেটস বিল্ড বাংলাদেশ টুগেদার, মানে সবাই মিলে একটা বাংলাদেশ গড়ি, ডাজেন্ট ম্যাটার আপনাকে জামাত করতে হবে, এরকম শর্ত ছিল না, স্টিল এখনো নাই। এবং এখানে এই যারা পলিসি ডিজাইন করছে তাদের মাঝে আবার মানে হেল্প করছে অন্য ধর্মের লোকজনও ছিল। সো আপনার মনে করার সুযোগ নাই যে শুধুমাত্র জামাতের লোকজনকে দিয়ে কাজ করাইছে। জামাত সবাইকে জামাত হতে বলে নাই, বাট সবাইকে বাংলাদেশের জন্য পলিসি ডিজাইন করাইছে। ফ্রি করাইছে না টাকা পয়সা? অবশ্যই। আসলে এটা অন্যভাবে বললে আমরা যারা বাইরে থাকি তারা যে ইনকাম করি, এটা আসলে অনেক ডিসেন্ট, খুব ভালো একটা ইনকাম। খাওয়াইছে অনেক, আলহামদুলিল্লাহ, এটা বলতে পারি। বাট টাকা পয়সা নিয়ে এটা কেউ ডিমান্ডও করে না, আর এটা স্বাভাবিক। আপনি এটা যে কোনো দল আসলেই সবাই হেল্প করে। সো এই হিসেবে ফ্রি। বিএনপি যদি আসে আপনার কাছে হেল্প চাইতে? যে কোনো দল,
যেই কোনো দল, হয়তো আমি এদের সাথে বুঝবো এরা কতটা সক্ষমতা রাখে, এতটুকু পার্থক্য আর কি। জামাতের কতটা সক্ষমতা আছে এটার উপর এক ধরনের অ্যানালাইসিস হয়েছে। জামাতে আসলে নিজেরা টাকা দিতে পারবে কিনা, কিভাবে ম্যানেজ করবে। এখন বিএনপি এসে যদি মনে করেন ওনাদের আরো অনেক বেশি টাকা পয়সা আছে, তাহলে আরো অনেক বেশি ডিফারেন্ট হবে। তার মানে হচ্ছে বাংলাদেশের কল্যাণের জন্য যে কেউ যে কোনো পরামর্শ চাইলে আমি না, এটা যে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করবে। আপনারা যারা দেশের বাইরে থাকে মাথায় রাখবেন, দেশের জন্য মানুষগুলো পাগল হয়ে থাকে। যে কেউ পৌঁছলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো, সম্মানিত বোধ করবো। এবং বিএনপি যদি ডাকে, আমার তো মনে হয় যে আমি আরো মানে জামাতের সাথে যা করছে বিএনপি আরো বেশি করবো। কেন? কারণ তারা অনেক বেশি ভুলভাল কথা বলছেন ইদানিং। এগুলো হয়তো পলিটিক্যাল স্ট্যান্ড, তাদের আরো একটু পড়ালেখা করে কথা বলা দরকার। কারণ এখনকার প্রজন্ম আপনি যা বলছেন তার ChatGPT 2 মিনিটের ভিতরে দেখে ফেলে। এদেরকে আরো বেশি হেল্প করা দরকার, কারণ ভুলভাল কথা না বলে জুলাইকে আগে এগিয়ে রাখা দরকার আমাদের। তো জুলাই নিয়ে বলছেন, আমরা একবার শেষ কথায় চলে আসছি। তো আপনারা যারা বাইরে থাকেন, যেটা বলছিলেন বাংলাদেশ নিয়ে সবসময় আসলে একটা মানে আগ্রহের জায়গা, এবং এতদিন বাংলাদেশে একটা ফেসিজম আসলে চেপে বসছিল। তো জুলাই আন্দোলনে তো আপনারা এখানে ছিলেন না, যারা বাইরে ছিলেন তাদের কন্ট্রিবিউশনটা কেমন ছিল, বা তাদের অনুভূতিটা, আগ্রহটা কেমন ছিল যে সরকার পতন? রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, মিনিমাম কন্ট্রিবিউশন সবাই করছে, লিটারালি সবাই। মানে এবং এটা সিদ্ধান্ত নিয়ে হয়েছে, যাদের দোকান ছিল এরকম আছে কিছু শহরে, একে বলেছে 3 দিন দোকান খোলা দরকার নাই, তোমার কত টাকা পাঠাবো আমরা পরে একসাথে পাঠাই দেবো। আচ্ছা, এই পরিমাণ হয়েছে। আর বাংলাদেশে তখন ইন্টারনেট থাকে না, আমরা তো আসলে বেশি সাফারার, বাড়িতে বাবা মা আছেন, কল দেওয়া যাচ্ছিল না। সো জুলাইতে অনেকে অনেকভাবে কন্ট্রিবিউট করছে, কেউ মাস্টারমাইন্ড সাজতে চায় নাই আর কি। বাইরের দেশে বাজার ছিল, আমার মনে হয় এদের কন্ট্রিবিউশনটা অপরিমাপযোগ্য। মানে পুরো দেশের যেই ব্যাকবোন যেটাকে বলে এখন রেমিটেন্স, এটা লিটারালি জিরো করে দেওয়া হয়েছিল, এবং সেটা আমাদের কন্ট্রিবিউশন। অনেকে আবার বিভিন্ন জায়গায় লেখালেখি করছেন, বিভিন্ন মানে জায়গায় তথ্য পাঠাইছেন, প্রোটেস্ট করছেন। এই যে বাংলাদেশে যে গুলি হচ্ছিল, ভিডিও শেয়ার করছেন, লিখতে পারছিল না, এগুলো তো আসলে বাইরে যারা ছিল সহজে, যেগুলো বাইরে আসে এগুলো সব জায়গায় পাঠাইছে সবাই। এবং আমিও মনে হচ্ছে মতো 14-15টা গ্রুপের মেম্বার ছিলাম। এক একটা গ্রুপে 2000-5000 করে মাস্টার্স, পিএইচডি, পোস্টডক শিক্ষার্থীরা বিভিন্ন দেশে। অনেকে অনেক কষ্ট করছে, অনেক কাজ করেছে। সবশেষ আপনার কি মনে আছে জুলাই শেখ হাসিনার পতনের সময় আপনাদের প্রবাসীদের প্রতিক্রিয়া? ওই সময় আপনারা কি করছিলেন এই খবর শুনে? আমি যেটা করেছি, আমরা মানে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া করেছি যে গুলিটা বন্ধ হয়েছে, যেটা মেনে নেওয়া যাচ্ছিল না। মানে ঘুম থেকে ওঠার পরে নাম্বার শুধু বাড়তেছে, আজকে 30, কালকে 35, এক জায়গায় 55 জন। মানে কি হচ্ছে, গুলি করবে? এটা আসলে আপনি ফার্স্ট, আমাদের দেশে তো মানুষ মারা গেলে কোনো কেয়ার নাই, আমরা কিচ্ছু হয় না। আজকে একদিন হয়তো বা দেখবে যে 20-30 জন মারা গেছে। স্পেনে একজন মারা যাওয়ার কারণে রোড অ্যাক্সিডেন্টে মিনিস্টার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। পার্থক্য এখানে, আপনি একটু দীর্ঘ সময় থাকলে আপনার কাছে ফিল হওয়া শুরু হবে। গুলি করবে ছাত্রদের, ভাবাই যায় না, ভাবা যায় না। সো প্রতিক্রিয়া একজন একভাবে দেখায়, অনেকে আবার মিষ্টির দাওয়াত করেছে, এই করছে সেই করছে। ইউরোপ তো খুব ওপেন, তো সবাই এটাকে খুব পজিটিভ ভাবে নিছে যে না, ওনারা থাকা দরকার নেই, ওনার পালানোটাই ওনার রিভার্স ব্রেন ড্রেনের কথা আসছিল। তারপর হচ্ছে অনেকেই আসলে সব মিলিয়ে নতুন বাংলাদেশ আপনাদের কন্ট্রিবিউশন ছিল, এখনও করে যাচ্ছেন। তো আপনারা যারা বাইরে কাজ করছেন, বাংলাদেশের পলিসি তৈরির ক্ষেত্রে হেল্প করছেন, তো বাংলাদেশ অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আর আপনার কান্ট্রি হিসেবে আপনার একটা দায়বদ্ধতাও আছে। তো সবশেষ আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যদি বিশেষ করে ইয়াং যারা বিদেশ উচ্চশিক্ষায় যেতে চায় বা বাংলাদেশের পলিসি লেভেলে কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? লড়তে হবে আরেকবার এই দেশটাকে। এই প্রজন্ম, আগামী প্রজন্ম আমরা আমাদের মতো করেই করব। আর এটার জন্য কাজ করার কোনো বিকল্প নাই, একসাথে করার কোনো বিকল্প নাই, সবাই মিলে করলেই দেশ আগাবে। ধন্যবাদ। মানে দর্শক, আপনারা যারা এতক্ষণ যাবৎ আমাদের আলোচনা শুনছেন, আশা করছি আপনারা উপভোগ করেছেন এবং অনেক কিছু শিখেছেন। তো আপনাদের যদি কোনো কিছু ভালো লাগার থাকে, মন্দ লাগার থাকে, কোনো পরামর্শ থাকে, আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা ওয়ান্স এগেইন ইনোভাটক্সের পক্ষ থেকে আমাদের ডক্টর আশিক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং খুবই সময় কম, উনি বাইরে চলে যাবেন। আবার আজকে আমাদের এই সেশন শেষ করেই অনেক ডিলে করে তিনি দেশের বাড়ি যাচ্ছেন। তো খুব বেশি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ জানাচ্ছি। আল্লাহ আপনাকে এর জন্য উত্তম জাযা দান করে সেই দোয়া করছি। তো দেখা হবে ইনশাল্লাহ কোনো এক সময় আবার। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী পডকাস্টে। আসসালামু আলাইকুম।